চরণের মণি আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপনে যোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমার মনের পিয়ালো তমালে হেরি তারি স্নেহ মেঘ শ্যাম, অশনি আলোকে হেরি তারে ধীর বিজলি উজ্জ্বল অভিরাম, বিজলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ালে মালিকা রচিয়া, সে মালা সহসা দেখিনু জাগিয়া, সে মালা সহসা দেখিনু জাগিয়া, আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি Good evening. Good evening, ma'am. Very, very good evening. Good evening, ma'am. Very good evening. Very good evening. সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমাদের 10th ডে, 11 ডে অ্যাঙ্গার টু লাভ চ্যালেঞ্জের আজকে আমাদের 10th ডে। সবাই ভিডিওগুলো অন রাখলে খুব ভালো হয়। থ্যাংক ইউ।
কারোর যদি কোনো শেয়ারিং জিজ্ঞাসা থাকে আগের দিনের সেশন রিলেটেড, সেটাকে আগে ক্লিয়ার করে নি। এনিথিং টু আস্ক, এনিথিং টু শেয়ার? হ্যাঁ ম্যাম, যেটা বলছিলাম কালকে, যেটা বলেছিলাম ছেলেকে নিয়ে, হ্যাঁ। ওই পড়া জমিয়ে রাখে, হুম। আর সেটা তারপরে অনেকদিন জমতে 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 যখন সে আর কুলিয়ে উঠতে পারে না, তখন তার না খাওয়া বন্ধ হয়ে যায়। মানে পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার সময়টাও মানে খেতেই পারে না, শরীর খারাপ হয়ে যায়। আরেকটা হচ্ছে উম তাকে ঘুম থেকে ওঠানোরটা জোর করি না, ওই বললাম যে, বলে মা 5 মিনিট, তারপর দেখা গেল 10 মিনিট, 15 মিনিট হয়ে গেল, আবার যখন ডাকতে গেলাম বললো আর 2 মিনিট। এই করে করে চলছে আর কি। আচ্ছা, বেশ। আচ্ছা, এই কোশ্চেনটা কার কার আছে? আর কার কার আছে? শোভনকারী আছে, আর কার আছে? মন্টির আছে। আর কারোর এই কোশ্চেনটা? হ্যাঁ ম্যাম, আমারও আছে। আচ্ছা, কমে গেছে। ঠিক আছে, এক্সট্রা 3 মিনিট দিলাম, কিন্তু তার বেশি দেবো না। সঙ্গে সঙ্গে সুপর্ণার বন্ধ। সুপর্ণার কমে গেছে প্রবলেমটা। দেবাঞ্জলি দি, আছে তোমার এই উত্তরটা জানা? হ্যাঁ, অবশ্যই। না, এই উত্তরটা জানা নেই, প্রশ্নটা আমারও না, এই উত্তরটা কি জানার আছে, মানে জানতে চাও সেটা জিজ্ঞেস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে চাই, অবশ্যই অবশ্যই। ওকে, তাহলে সবার এই প্রশ্নটা, তাই তো? সবারই কম বেশি হুম, এরকম ধরনের। আচ্ছা। প্রথমত বলি, ছেলেমেয়েরা পড়াশুনো করছে সেটাকে ভালোবেসে নাকি চাপে পড়ে, সেটা আগে আইডেন্টিফাই করা। পড়াশোনাটা কি ওর ভালো লাগার জায়গা, নাকি চাপে পড়ে করছে, অ্যাট ফার্স্ট সেটা আইডেন্টিফাই করা। সেকেন্ড, বোধ হয় ফিফথ কি সিক্স ডেতে আমি বলেছিলাম ফ্যামিলি গোলের কথা। ফ্যামিলি গোল, পার্সোনাল গোল এবং ফ্যামিলি গোল। পড়াশোনা কেন করব এই বিষয়টা বাচ্চাদের কাছে ক্লিয়ার নেই, এবং জীবনের যে সঠিক ধারাটা, একটা রুটিন মেনটেন করা, অ্যাজ এ প্যারেন্ট সাধারণত আমরাও সেই রুটিনটা মেনে আসিনি। হঠাৎ করে হয়তো এখন কিছুদিন থেকে মেনে চলছে, সেটা হতে পারে যে এখন হয়তো কিছুদিন থেকে এই রুটিনটা মেনে চলছি, কিন্তু এটা তো কন্ডিশনিং হয়ে গেছে। যার বাচ্চার যত বছর বয়স, তার সাথে এটা কনসিয়াসলি কন্ডিশনিং হয়ে গেছে। গতকালকে বলছিলাম না এনএলপির কথা, আমাদের নিউরন সিস্টেমের সাথে এইটা চলে এসেছে। নিউরন সিস্টেমের সাথে যে ঠিক আছে, এই কাজটা এখন করছি না, পরে করছি, আজ করব না কাল করব। অ্যাজ এ প্যারেন্টস আমরাও এটা করি। বাচ্চারা না প্রথম দিকে, একদম প্রথম দিকে যখন শুরু করে, এটা গল্প বলি তাহলে হয়তো আরো বেশি এটা রিয়ালাইজ করতে পারবো। একটা ফ্যামিলিতে রিলেশনশিপ, অনেকগুলো পার্সপেক্টিভ এখানে আছে। হ্যাঁ, আমরা এই কোশ্চেনের আনসার হিসেবে এটাকে দেখবো আর কি। যে একটা ফ্যামিলিতে বাবা মা বাচ্চা দাদু ঠাকুমা, এরকম তো একটা ফ্যামিলি হয়। এরকম ধরনেরই নর্মাল ফ্যামিলি এরকম হয়। তো বাচ্চা আহ একটা ওই হাউস বোট বানিয়েছে, হ্যাঁ, কাগজের পেপার দিয়ে, পেপার বোট। তো বানিয়ে নিয়ে এসছে, এসে বাবাকে দেখাতে এসছে। বাবা যাবে সেই সময় অফিসে। তো বাবা বলছে কি, আরে এখন আমার দেখার সময় নেই, এখন যা যা যা, এখন যা, আমার এখন দেখার সময় নেই, আমার ট্রেন ফেল হয়ে যাবে, এখন যা। গেল বাচ্চা, মাকে দেখাতে গেছে। মা বলছে, আরে এক্ষুনি আমি বেরোবো বাইরে, এক্ষুনি আমার অফিস আছে। আরে দাঁড়া, তোর বাবা বেরোচ্ছে, এক্ষুনি টিফিন বক্সটা দিতে হবে, দাঁড়া পরে দেখছি। দাদু ঠাকুমার কাছে গেল, দাদু ঠাকুমা বলছে, আমার এখন ভালো লাগছে না ভাই, তুমি এখন যাও, পরে দেখবো। এই দেখো আমার শরীরটা আজকে ভালো নেই, এই পায়ে ব্যথা, এই কোমরে ব্যথা, এই জ্বর। ওর যে আগ্রহ, সেটা ওখানেই দমে গেল।
আমরা যখন ছোট থেকে বাচ্চা মানুষ করি, তখন ও যে যে জায়গায় ভুল করে, এখনো এখনো অনেকে জানার পরেও এটাই করে, ওই ভুলগুলোকেই বারবার ধরিয়ে দেয়। তুই ঘুম থেকে উঠছিস না, তুই পড়তে বসছিস না, তুই এটা করছিস না, ওটা করছিস না, বা তুই এটা করছিস ওটা করছিস, মানে ভুলগুলোকেই হাইলাইট করে, ভুলগুলোকেই হাইলাইট করে। তাতে করে কি হয়, আমাদের নেগেটিভ হরমোন রিলিজ হয়, আমাদের নিউরন প্যাটার্নের সাথে এই এই বার্তাটাই পৌঁছায় যে আমি করছি না, আমি করছি না, আমি করছি না। এই বার্তাটাই পৌঁছয় ব্রেনেও, এই বার্তাটা পৌঁছয়। ব্রেন কিন্তু ওইরকম ভাবে জানে না যে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই, ব্রেন ওটা বোঝে না। ব্রেন খালি শব্দটা বোঝে, ইমোশনটা বোঝে, ইন্টেনশনটা বোঝে। বাচ্চাও ভাবছে যে হ্যাঁ সত্যি তো, আমি এটা করছি না, আমি এটা করছি না, আমি এটা করছি না। তখন না এই নাটা ওর জীবনের সাথে ইনক্লুডেড হয়ে যায়। তারপরে যখন একটু বড় হয়, যখন আমরা বুঝতে পারি, যেমন করে একটা ছোট বাচ্চা যখন ভোরবেলা ঘুম থেকে ওঠে, মা বাবা তাদের প্রয়োজনের জন্য বাচ্চাটাকে আবার থাবড় মেরে ঘুমিয়ে দেয়, এখন ঘুমা, এখন বাচ্চা উঠলে আমার কাজে ডিস্টার্ব হয়ে যাবে। বাচ্চাকে অনেক সময় সন্ধেবেলা বা রাত্রি 8টা 9টার দিকে, যার যেরকম ফ্যামিলির লাইফস্টাইল, সেই টাইমেও আমরা ঘুম হতে দিই না অনেক সময়। কেন না, বাচ্চার ভোর রাত্রে ঘুম ভেঙে যাবে, ঘুমে পশিয়ে যাবে, ভোর রাত্রে ঘুম ভেঙে যাবে। তার মানে কি, বাচ্চাকে রাত্রি পর্যন্ত জাগিয়ে রাখো, তারপরে ও একটু বেলা পর্যন্ত ঘুমোবে। এগুলো কন্ডিশনিং হয়ে গেছে। এইগুলো হলো এর কারণ, এগুলো হলো এর কারণ। এবার পড়াশোনাটা, পড়তে বস, না হলেই মার খাবি কিন্তু, পড়তে বস, না হলে কিন্তু আজকে এটা পাবি না, পড়তে বস, না হলে কিন্তু স্কুলে ম্যাম বকবে, স্যার বকবে, পড়তে বস, নাহলে কিন্তু বাবাকে বলে দেবো, বাবা আসলেই বলে দেবো, তুই বাবার কাছে চরম মার খাবো, দাঁড়া, তুই পড়তে বসছিস না, তুই এরকম করছিস। ভয়, যেখানে ভয় সেখানে জয় নেই। একটা প্রবাদ আছে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এই লজ্জাটাও তৈরি হয়ে যাচ্ছে তার মনে যে আমি পড়া করছি না, হয়তো বা টিচারকে দিয়েও বকা খাওয়ায়। আমি তো অনেক গার্জেনকে দেখি যে তারা বলে যে ম্যাম একদম বাড়িতে পড়াশোনা করছেন, আপনি প্লিজ একটু বকে দেবেন। ভয় তৈরি হচ্ছে, বকা থেকেও ভয়, লজ্জা, টিচারের কাছে বকা খাওয়াটা, গোটা ক্লাসরুমে টিচার দাঁড় করিয়ে রেখে দেবে, লজ্জা। এটা ব্রেন নিচ্ছে অন্যভাবে, ব্রেন হ্যাবিটে পছন্দ করে, যেটা প্রতিদিন আমরা অভ্যাস করি সেটা আমাদের মেমোরিতে ইনস্টল হয়ে যায়, আমরা আমাদের নিউরন প্যাটার্নের সাথে ইনস্টল হয়ে যায়, যার জন্য এই ঘটনাগুলোর রিপিটেশন হয়। এবার এখন কি করব, এখন করব নিজেরা একটা হেলদি রুটিন বানাবো। হেলদি রুটিন, আমরা যখন মেন্টালি একদম পিস থাকি না, তখন বাইরের কোনো কিছুর আর প্রয়োজন হয় না, বাইরের সাজগোজের প্রয়োজন হয় না, বাইরের কি বলবো, লোকে কি বলবে, কোনো কিছু ম্যাটার করে না, কিছু করার প্রয়োজন হয় না। তখন তখন না হয়তো ফুল ধূপকাঠি নিয়ে, ফল নিয়ে ঈশ্বরকে পুজো করারও আর প্রয়োজন পড়ে না। যদি আমরা ভেতর থেকে পিসফুল থাকি, ঈশ্বর তো অন্তরে, বাইরের ফুল ফল কি ঈশ্বর গ্রহণ করে? গ্রহণ করে না। আমাদের অন্তরের ভালোবাসা, অন্তরের শ্রদ্ধা, অন্তরের কৃতজ্ঞতা সে গ্রহণ করে। কিন্তু আমরা এই ছেলে মেয়েদের জন্য, এর জন্য, ওর জন্য, তার জন্য, এই নিজেদের লাইফস্টাইলে চেঞ্জ না করে এই সব করে বেড়াই, এখানে পুজো করি, ওখানে মানত করি, এখানে এই তাই সাই এইসব করে বেড়াই। বাইরের এইগুলোতে কোনো কিছু হবে না। আমি বলছি না এগুলো করা খারাপ, আমি কাউকে করতেও বারণ করছি না। অবশ্যই একটা পজিটিভ এনার্জি আছে, কিছুক্ষণের জন্য ডোপামাইন রিলিজ হয়, আমাদের গুড ফিলিংস হয়, এই এর পেছনে রিজন।
আর আমরা যে মন্ত্র পাঠ করি তাতে এত ভুল থাকে, মন্ত্রের জোরে হয় না। মন্ত্রের ক্ষমতা আছে, শব্দ ব্রহ্ম, মন্ত্রের ক্ষমতা আছে, কিন্তু সেই মন্ত্রটাকে সঠিকভাবে উচ্চারণ প্রয়োজন তার জন্য। যে কোনো ভাবে যে কোনো মন্ত্র পাঠ করলে হয় না। মন্ত্রের প্রচুর ক্ষমতা আছে, মন্ত্রগুলো ওই শব্দের তরঙ্গ দিয়ে বানানো হয়েছে মন্ত্র। শব্দ ব্রহ্ম বলি তো, তাই প্রত্যেকটা মন্ত্রের যে তরঙ্গ আছে, প্রত্যেকটা মন্ত্র উচ্চারণে কোথায় কম, কোথায় বেশি, কোথায় লাউড, কোথায় লো, এগুলো সব মন্ত্রের মধ্যে মেনশন করা আছে। তখন মন্ত্রের মানে কার্যকারিতা সাধন হয়। কিন্তু আমরা যেভাবে মন্ত্র পাঠ করি, ম্যাক্সিমাম ভুল মন্ত্র পাঠ করি, ম্যাক্সিমাম। ইভেন যারা বড় বড় পুজো অর্চনা করে, প্রথাগত যারা পূজারী আর কি, তারা এরকম প্রচুর ভুল মন্ত্র পাঠ করে। শব্দ ব্রহ্ম, যেভাবে আমরা আমাদের সন্তানদেরকে প্রথম থেকে নেগেটিভ বলে বলে আসছি, তুমি এটা পারবে না, তোমার দ্বারা এটা হয় না, আরে একদমই বুদ্ধি নাই রে ছেলেটার, আর কবে বুদ্ধি হবে, এই ধরনের বিভিন্ন ধরনের নেগেটিভ কথার মাধ্যমে। এই যে আমাদের যে সিক্স সেন্স আছে, আরো অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, বাচ্চারা কেন 100 ভাগ দিয়ে নিজেদের কাজ করতে পারছে না? প্রথমত এইভাবে তাদের সাথে কন্ডিশনিং হচ্ছে। দ্বিতীয়ত, ম্যাক্সিমাম ফ্যামিলিতে বাবা মায়ের মধ্যে, মায়ের সাথে ঠাকুমা দাদুর হতে পারে, মায়ের সাথে বাবা মায়ের হতে পারে, যদি কোথাও কোনো কনফ্লিক্ট থাকে, তাহলে বাড়িতে তো ভালো শান্তির পরিবেশ থাকছে না। বাড়িতে হয়তো আমরা লাউডলি কিছু করছি না, ঠান্ডা লড়াই চলছে, ঠান্ডা লড়াই চলছে। এটা এনার্জির খেলা। ঠান্ডা লড়াই চললেও বাড়িতে কিন্তু ওই যুদ্ধের আবহাওয়াটা আছে, ঠান্ডা ভাবে আছে, চাপা পড়ে আছে, প্রকট নেই, প্রচ্ছদ হয়ে আছে। কিন্তু সেই এনার্জিটাই কাজ করে, সে করতে পারছে না। আমাদের ভেতরেও যদি কমপ্লেন থাকে আমাদের ছেলে মেয়েদের নিয়ে, যে সে পড়াশোনা করছে না, সে সারাদিন অন্যভাবে সময় কাটাচ্ছে, এটাও তার জন্য কাজ করবে। কেন, এভরিথিং ইজ এনার্জি, উই আর অলসো পার্ট অফ এনার্জি। আমরাও এনার্জির একটা পার্ট, আমরা নিজেরাও একটা এনার্জি, সমস্ত কিছু এনার্জি। ঘরের দেওয়াল থেকে যদি একটা দেওয়াল ঘড়ি থাকে, সেটা যদি ব্যাটারি চেঞ্জ করার জন্য নামানো হয়, দেওয়ালের দিকে তাকালে মনে হয় যেন কিছু একটা নেই, ফাঁকা। টেবিলে যদি বই থাকে, একটা বই থাকে, সেই বইটাও যদি কিছুক্ষণের জন্য না থাকে, মনে হয় আরে এখানে একটা কিছু ছিল, কিছু নেই নেই মনে হচ্ছে। এভরিথিং ইজ এনার্জি। আর আমাদের যে সিক্স সেন্স, এই সিক্স সেন্স আমাদেরকে আরো বেশি মানে অ্যাটাচ তৈরি করে এই সমস্ত জিনিসপত্রের প্রতি। জিনিসপত্র মানে আহ আসবাবপত্রের কথা বলছি না। আমরা আশেপাশে দেখছি প্রচুর নেগেটিভিটি, আমরা কাদের সাথে তুলনা করছি? দেখো, একটা জিনিস বলি, একটা ছেলে মেয়ে তো সবকিছু ভালো থাকে না। আমরা ম্যাক্সিমাম সময় আমাদের ছেলে মেয়েদেরকে না অন্য কারো ছেলে মেয়েদের সাথে কম্পেয়ার করি, তার বন্ধুদের সাথে কম্পেয়ার করি, বা কোনো সেলিব্রিটির সাথে কম্পেয়ার করি, বা যাই হোক, যাকে হয়তো দেখলাম, হয়তো একটা নিউজেই দেখলাম যে এই ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, সঙ্গে সঙ্গে দেখি, দেখেছিস তো কি শত কত ভালো রেজাল্ট করেছে, আর দেখ তুই, তুই দেখ কি করছিস। তাহলে ও তো ওকে দেখছে, যে ওর ফলটাকে ওকে দেখানো হচ্ছে। আমরা সব সময় আমাদের চোখ দিয়ে ওর চোখকে, ওর ফলটাকে দেখতে বাধ্য করছি, ওর ভালো গুণটাকে দেখাচ্ছি না ওকে। ইভেন সোশ্যালিজম অ্যাসপেক্ট থেকে আমরা ওর ভালো গুণটাকে ওভারলুক করে দিয়ে ওটাকে ডমিনেট করে দিচ্ছি পুরোটা, না এটা দরকার নেই, এটা করবেই না একদম। আমরা অনলি শুধু পড়াশোনাতেই আটকে আছি। এরকম প্রচুর ফ্যামিলি আছে, আমার খুব ক্লোজড একজন আছে, তার ছেলে না ভীষণ ভালো ক্রিকেট খেলে, ভীষণ ভালো ক্রিকেট খেলে। যেই একটু উঁচু ক্লাসে উঠেছে, 7-8-এ উঠেছে,
ওর মা বাবা ক্রিকেট বন্ধ করে রেখেছে। মানে অনেক ভিডিও দেখছিলাম, হ্যাঁ আমাকেও কিছু কিছু ভিডিও পাঠাতো। তারপরে ওর একটা ইউটিউব চ্যানেল খুলেছিল, ছেলে খুব ভালো খেলছে। হঠাৎ করে দেখছি সব স্টপ। তো দেখা হলো, আমরা কি ব্যাপার রে, ছেলেটার ভিডিও দেখছি না তো? বলছে দিদি এখন সব বন্ধ করে দিয়েছে, একটু উঁচু ক্লাসে উঠেছে তো, পড়াশোনার খুব চাপ। পছন্দের জিনিসটা যদি বন্ধ করে দিই আর অপছন্দের জিনিসটাকে যদি বারবার বলি করতে, তাহলে সে কি করে করবে? আমরা প্রত্যেকটা মানুষ ইউনিক, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পারপাস আছে। আমরা সবাই পড়াশোনা করে চাকরি করতে আসিনি, সবাই পড়াশোনা করে চাকরি করতে আসেনি। তাই ছেলে মেয়েদেরকে বুঝতে হবে, তাদেরকে ভালো করে খেয়াল করতে হবে প্রত্যেকটা সময়। আমরা না তাদেরকে কন্ট্রোল করার জন্য আসিনি, আমরা তাদেরকে সাপোর্ট করার জন্য এসেছি। ও যেটা, ওর সেই গুণটাকেই প্রকট করার জন্য আমরা আছি, আমরা ওদেরকে কন্ট্রোল করার জন্য নয়। ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা নিজেদের জীবনে পারিনি, আমরা মনে করি যে আমাদের সন্তানরা সেটা করে দেখাবে। ম্যাক্সিমাম সময় বাবা আমি তো পারিনি, আমি চাই তুই যেন এটা করে দেখা। ম্যাক্সিমাম টাইমে ওর উপরে না প্রেসার হয়ে যায়। এই যে অঞ্জনাদি এখন বলছে না যে ভোরবেলায় উঠে পড়ছে, রাত্রিবেলায় মাঝরাতে উঠে পড়ছে, পরীক্ষার সময় এক্সট্রা চাপ হয়ে যাচ্ছে, তখন ওর ভেতরে এই কাজটা করছে যে আরে বাবারে আমার পরীক্ষা চলে এসেছে, তো এবার যদি আমাকে ভালো রেজাল্ট না করি তাহলে আমার বাবা মার সম্মান থাকবে না, বাবা মার মুখ রক্ষা করতে পারবো না, যে টিচারের কাছে পড়ি সেই টিচারের মুখ রাখতে পারবো না, আমাকে ক্লাসে ক্রিটিসিজম ফেস করতে হবে, বন্ধু বান্ধবদের কাছে ক্রিটিসাইজ পেতে হবে, বাবা মাও ক্রিটিসিজম করবে, আশেপাশের লোকেরাও ক্রিটিসিজম করবে। এইটা হলো তার প্রেসার। আমরা যে কোনো কাজ যখন প্রেসার্ড হয়ে করি, প্রেসার কুকারে যখন খাবার রান্না করি, সেটা কি রান্না হয়? ফেটে যায়। নিচের তাপে আর ওপরের চাপে ফেটে যায় খাবার, চাল ফেটে ভাত হয়। আলু যখন সেদ্ধ করতে দেখবো দেখবো আলুগুলো ফাটা ফাটা হয়ে গেছে। যে কোনো জিনিস, ডাল দেখবো ডালটা এরকম ফাটা ফাটা হয়ে গেছে, রান্না কুকড হয় না। সেরকম আমাদের জীবনেও তাই, আমাদের নিজেদের জীবনেও তাই, আমাদের সন্তানদের জীবনেও তাই। নিচের তাপ আর উপরের চাপে চাপা পড়ে গিয়ে ফাটল ধরে যাচ্ছে। যেরকম করে ভূমিতে ফাটল ধরে প্রচন্ড গ্রীষ্মের সময়ে, নিচের তাপ ওপরেও তাপ থাকে, ফাটল ধরে যায়। আমাদের জীবনে, আমাদের সন্তানদের জীবনে একদম ওই রকম ভাবে ফাটল ধরে যাচ্ছে। সোশ্যালিজমে আটকে থাকলে হবে না, সবাই এক কাজ করার জন্য আসেনি। আমাদের সব সময় মনে হয় যে বাবারে আমার ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এটা স্বাভাবিক। সবাই ধরে নেয় না, আরে ডাক্তারের ছেলে তো ডাক্তারই হবে, এটা তো খুব স্বাভাবিক। খুব ভালো করে দেখবো, যদি এটাই হয় তাহলে সৌরভ গাঙ্গুলির মেয়ে আরেকজন ব্যাটসম্যান বা ক্রিকেটার হতো, সচিন তেন্ডুলকারের ছেলে মেয়েরাও তাহলে আবার দ্বিতীয় ক্রিকেটার হতো, উত্তম কুমারের ছেলেও তাহলে আবার দ্বিতীয় উত্তম কুমার হতো। কেউ পারেনি। হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে আবার দ্বিতীয় হেমন্ত হতো, শ্যামল বাবুর ছেলে আবার দ্বিতীয় শ্যামল মিত্র হতো। কেউ পারেনি হতে, কেউ হতে পারেনি। খালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জেনারেশন ওয়াইজ ওরা ওটা করে চলেছে। কেন করে চলেছে? না ওরা ওইভাবেই নিজেদেরকে প্রিপেয়ার করে যে আমাদের বংশ পরম্পরায় আমরা ওই রকম ভাবে করবো। ওরা ওই ধরনের সোলকেই নিয়ে আসে। যেমন করে আগের দিনের রাজা রানীরা তাদের সন্তানদের নিয়ে আসার আগে থেকে অনেক লেন্দি প্রসেসে থাকতেন, গর্ভ সংস্কার প্রসেসে থাকতেন, বা তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য গুরুগৃহে পাঠিয়ে দিতেন। একটা রাজার যে যে গুণ হওয়া দরকার, গুরুরা তাদেরকে সেই রকম ভাবে প্রিপেয়ার করে পাঠাতেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের কিছু গেম হয়, বাকি আর কোথাও হয়নি, কোথাও হয় না, বাকি কোথাও হয় না। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব জায়গায় হয় এটাও নয়, কিছু কিছু ফ্যামিলিতে, কিছু কিছু ফ্যামিলিতে, সব ফ্যামিলিতে হয় না। অমিতাভ বচ্চনের ছেলে কি করছে, তাই না?
অ্যাক্টিং করছে, কিন্তু বাবার মতো কি যেতে পেরেছে? বাবার মতো তো পারছে না করতে। তাহলে ছেলেমেয়েরা আমাদের জীবনে কেন, তাদের উদ্দেশ্য কি, এগুলো ক্লিয়ার রাখতে হবে। ওরা শুধুমাত্র পড়াশুনো করে চাকরি করার জন্য আসেনি। আচ্ছা, চাকরি, আমরা তো সবাই একটা এটাই চাই তো, যে একটা ভালো চাকরি পাবে। কে কে চায় না যে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না? কে কে চায় না একটু দেখি তো কমেন্টে। কে কে চায় না, চ্যাট বক্সে দেখি তো। চায় না আমার ছেলে মেয়ে চাকরি করুক? কে কে চায় না? কারুর না নেই। সুপর্ণা কিছু টাইপ করছে। না, আমি বলছি চাকরি পাবে না তা চায় না তা নয়, হুম। তবে শুধু ব্যাস, চাকরি বলে না, এখানে অন্য কিছু এখানে হলেও হবে। এখানে তবের পরের যেটা হয় সেটার জীবনে না কোনো ভ্যালু নেই। কিন্তু আর তবে। আমি চাকরিটা নিয়ে ভাবিনি, হ্যাঁ বা না, কোনোটাই। ইয়েস, তার মানে চাকরি ভাবিনি, এটা তো অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। তাহলে কেন, মানে কিছু কিসের একটা পিছনে দিকে দৌড়? দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। এটাই তো সব থেকে ভুল। কিছু একটা করতে হবে, তো কিছুটা কি সেটা যদি আমি ডিসাইড না করি। না, আপনি যদি আমাকে অপশন দেন যে ও নাচ ভালোবাসে, ও নাচ নিয়ে দাঁড়াবে তুমি চাও, না চাকরি করুক তুমি চাও, তাহলে আমি আমি নাচ নিয়ে দাঁড়াতে চাই। অপশন দেবো। আমি তোমাকে কেন অপশন দেবো? আদার্স লোক অপশন দিলে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে কেন? বাইরের লোক কেউ যদি তোমাকে অপশন দেয়, তুমি কেন সেটাকে অ্যাকসেপ্ট করবে? তুমি তার অপশনটাকে অ্যাকসেপ্ট করবে নাকি তার উপরে ছেড়ে দেবে? তার ওই ইউনিক এবিলিটিটাকে আবিষ্কার করে সেই দিকে তুমি এগিয়ে নিয়ে যাবে, তাকে সেই দিকে সাপোর্ট দেবে। বিবেকানন্দ, তিনি না সামান্য গ্রাজুয়েট ছিলেন, শুধুমাত্র গ্রাজুয়েশন করেছিলেন, তিনি দেশনেতা। গোটা বিশ্ব স্বামী বিবেকানন্দের নামে ভারতবর্ষকে চেনে, শুধু প্লেন গ্রাজুয়েশন করে, সাধনা করে, রেজ হিমসেলফ, নিজের আত্ম উন্নতি করে, নিজের চেতনা স্তরকে উন্নত করে। স্বামী বিবেকানন্দ তো একজন গ্রেট লিডার। তাকে তো মানে না এরকম কেউ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাকে মানে। এক কথায় ভারতবর্ষকে চেনে স্বামী বিবেকানন্দের দেশ। আজকেই আমার রামকৃষ্ণ মিশন থেকে জাস্ট আমি 5টায় বাড়ি এসেছি, সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়েছি, 5টায় এসেছি বাড়িতে। 7 ঘন্টা ওখানে ছিলাম, 10:30টায় পৌঁছেছি। আর ওখান থেকে ওই 4:30টার দিকে বেরিয়েছি, 5টায় বাড়ি ঢুকেছি। শুধু জীবন চর্চা করে। গতকালকে বলছিলাম না পতঞ্জলি যোগাসূত্রের 8টা সূত্র, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। নিয়ম মানতে হবে, ইয়ম ম্যাম, মানতে। এই এই যে পয়েন্ট গুলো, এগুলো যদি একটু আসতে বলেন বা তাহলে লিখে নিতে, পয়েন্ট করে নোট ডাউন করে নিতে পারি। ইয়ম, অন্ত, অন্তর্জ, ম, যম, অন্তস্থ জ, ম, যম, নিয়ম, দন্ত নয় হর্ষই অন্তস্থ ম। আসন, আ দন্ত স দন্ত ন, আসন। প্রাণায়াম, প্রাণায়াম। হুম। প্রত্যাহার, ধারণা, ধ্যান, প্রত্যাহার, ধ্যান, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। ধ্যানের পরে কি বললেন বুঝতে পারলাম না। সমাধি। সমাধি, ধ্যানের পরে সমাধি। মিলিয়ে নিয়ে আরেকবার। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান,
সমাধি। এটা হচ্ছে জীবনে উত্তরণের পথ। এগুলো অনেক বড়, হ্যাঁ, এগুলো অনেক বড়। ইয়ামের অনেক নিয়ম আছে, অনেকগুলো ভাগ আছে, নিয়মের অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো পার্ট আছে, আসনের অনেকগুলো আছে, প্রাণায়ামের অনেকগুলো আছে, ধারণা আছে, ধ্যান আছে, সমাধি তো তারপরে স্তর। সমাধি হলো একেবারে এনলাইটেন্ড, মানে যেখানে শরীর থেকে বেরিয়ে গিয়ে আবার শরীরে প্রবেশ করা যায়, আমরা যা কিছু করতে পারি। তৈলঙ্গ স্বামী ওই গঙ্গার জলে ভেসে থাকতেন এই সাধনার মাধ্যমে। যারা গ্রেট গ্রেট কি বলবো মাস্টার্স আছেন, তারা এই সূত্র ধরেই তাদের নিজেদের আমার জীবনে। হাজবেন্ড তো এটা পড়ে, তৈলঙ্গী স্বামীর বই পড়ে, হ্যাঁ। ওই যে পড়ে এগুলো বলছে, বলে যে উনি তো ওরকম খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু মানতেন না। এরকমও হতো যে একবারে কি অনেক ভাত খেয়ে নিত, আবার কোনো সময় কিছুই খেত না, আবার অনেক সময় মাছ মাংস যা আছে সবকিছু খেয়ে নিত। এরকম করে নাকি চলতো। হ্যাঁ তো হ্যাঁ। ওই জন্য বলে কি এটা আমি তো ওরকম অত নিয়ম করবো না যে সব একেবারে কিছুই খাবো না, এরকম করবো না। এটা তো এগুলো ওই বল। স্তরে গিয়ে, সেটা তো ওই স্তরে গিয়ে। হ্যাঁ, সেটাই তো বলছি যে অনেক শুধু কি এমনি করেছে বলেছে যে সেটা তো ঠিক। এত কিছু তো আর আমি ওরকম তো গুরু পাচ্ছি না, ওরকম গুরু যদি পেতাম তাহলে পরে আমি ওরকম ভাবে চলতাম। প্রথমে তো ওটা নয়, ওটা তো ওনার সাধনার ফল, উনি ওটা করতে পারতেন। সেটাই। হ্যাঁ। আমাদের মুর্শিদাবাদে, সুপর্ণা জানে, মুর্শিদাবাদে একটা মন্দির আছে, ওই লালবাগের মাধবী কুঞ্জ মন্দির, জানো সুপর্ণা? মাধবী কুঞ্জ লালবাগে আছে, যদি না জানে থাকো বহরমপুর আসলে বলো কখনো, বা কোনো টোটোওয়ালাকে বললে নিয়ে যাবে। লালবাগে মাধবী কুঞ্জ, তো এখানে, দাঁড়াও 1 মিনিট। লালবাগের কোন জায়গায়? ওখানে না কোনো একজন নবাব গোমাংস পাঠিয়েছিল, রাধা মাধব আছে সেখানে, গোমাংস পাঠিয়েছিল। মানে মানে মন্দিরে তো কাসর ঘন্টা এসব বাজতো। তো পাশে একটা নদী, ওই যে তোমার কাটিগঙ্গা, না গঙ্গায়, গঙ্গার একটা ফেলে যাওয়া আর কি নালা, এরকম টাইপের একটা গঙ্গার ফেলে যাওয়া যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ হয়, ওই কাটিগঙ্গা টাইপেরই একটা জায়গা আর কি। তো ওই প্রান্তে ছিল তোমার ওই নবাবের বাড়ি। হুম, হ্যাঁ। আর এই প্রান্তে ছিল ওই মন্দিরটা। হ্যাঁ, তো মন্দিরে ভোরবেলা সন্ধ্যাবেলা আরতি কীর্তন হতো, ঘন্টা বাজতো, কাসর বাজতো, শঙ্খ বাজতো। তো নবাব খুব ডিস্টার্ব বোধ করতেন, তো ধর্মচ্যুত করার জন্য গোমাংস পাঠিয়েছিলেন। গোমাংস দিয়েছে, তারপরে না সেটা পদ্ম ফুল হয়ে গেছে। বাটি ভরে দিয়েছে তো, একটা এরকম বড় প্লেটে ভরে দিয়েছে, হ্যাঁ, গোমাংস, ধর্মচ্যুত করার জন্য ঢাকা দিয়ে। ওই যে কি বলে না আহ, ভোগ দিতে যায় তখন আমরা একটা ঢাকা দিই, উলের কি সুন্দর তৈরি থাকে, আমি নাম ভুলে যাচ্ছি। কুশন, এই তোমার ওই কুরুশ দিয়ে করা হ্যাঁ, তো ওইটা দিয়ে ঢেকে পাঠিয়েছে। তারপরে যখন ভগবানের সামনে নামানো হয়েছে, তো সেটা না পূজারী যখন খুলে দেখছে যে কি আছে, দেখি তো নবাব কি পাঠিয়েছে, তখন দেখছি সেটা পদ্ম ফুল হয়ে গেছে। তো যারা সাধক, যারা বিয়ন্ড, মানে আমাদের এই সমস্ত কিছু বন্ধনের বাইরে যারা, তাদের কাছে এগুলো কিছু ম্যাটার না। আমি বোধহয় আমাদের প্যারেন্টিং এর সেশনে বলেছিলাম হর্ষমন্দি, তাই না, যে এমন একটা স্তরে যাওয়া যায় যে স্তরে গেলে তখন মাছ মাংস ডিম এগুলো কিছু ম্যাটার করে না। তখন তো আমি খাই না, শরীরের আমি তো তখন খাই না, তখন জাস্ট শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য খায়। তখন তো সে মুক্ত হয়ে গেছে, সবকিছুর মুক্ত, তার কাছে সব সমান, তখন তার কাছে সব সমান। এগুলো সাধনার পথ। তো সন্তানদেরও এই নিয়ম, আসন প্রাণায়াম এগুলো মধ্যে রাখতে হবে।
এগুলো হলো সলিউশন। ম্যাম একটা কথা ছিল যেটা একটু আগে আপনি বললেন যে ওদের মতো করে চলতে দিতে হবে, সে যাই হোক, কিন্তু ওরা যে বয়সে আছে, ওরা তো এখনো বুঝতে পারছে না যে তাকে ভবিষ্যতের গোলটা তাকে সেট করতে হবে, কি ও কি হতে চায় সে তো নিজেই জানে না। হুম। তাহলে ওর যেভাবে চলছে এখনো, ওকে আমি ধরুন 1 ঘন্টা ওকে বলি বিকেল বেলা 1 ঘন্টা খেলো, সে এই যে এখন আসলো, বাড়িতে আসলো, খেলে এসে স্নান করলো, তাও কিছু বলে ও না খেলেও পড়তে পারবে না, এটা আমি জানি। ও খেললে পরে এনার্জিটা পায় পড়া, তাই আমি ওকে ছেড়ে দিই। কিন্তু ওই 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা ওর কেমন করে চলে যায়। আর তাহলে ওকে কি করে গোলটা সেট করাবো, ওকে কি করে বোঝাবো যে তোমাকে তো জীবনে যেহেতু ছেলে হয়ে জন্মেছে, তাকে তো কিছু না কিছু একটা ওর পছন্দ মতোই কিছু না কিছু একটা তো ওকে করতে হবে। হুম। তার জন্য তো একমাত্র মাধ্যম হচ্ছে পড়াশোনা করা, আমার যেটা মনে হলো। এটা ভুল ধারণা। ভুল ধারণা? আচ্ছা, তাহলে একটু একমাত্র জানতে চাই। একমাত্র মাধ্যম পড়াশোনা নয়। একমাত্র আচ্ছা। মাধ্যম পড়াশোনা নয়। হ্যাঁ, কেউ, পড়াশোনাটা হচ্ছে একটা, মানে কি বলবো, পড়াশোনাটা না একটা জায়গায় কিছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। হ্যাঁ, সে অবশ্যই হয়তো পরে সেটা ম্যাটার করবে না, এখন যেমন আমাদের পড়াশুনো কেউ জিজ্ঞেসও করে না যে কত পেয়েছিস বা না, কিছু, কেউ সেরকম করে না। জিজ্ঞেস করে না সেটা নয়। আমরা এই প্রফেশনে আছি অ্যাজ এ টিচার, আমি বলছি পড়াশোনা আমাকে তো পড়াতে হচ্ছে স্কুলে, আমি তো স্কুলে হ্যাঁ পড়াচ্ছি, অবশ্যই। এখানে আমার পড়াশোনাটা কাজছে, যেহেতু আমার জব প্রোফাইল আছে সেজন্য আমার পড়াশোনাটা কাজে লাগছে। আমি যখন কাজে জবে লাগছে। যাব তখন তো আমার কোয়ালিফিকেশন হিসেবে আমার ডেজিগনেশন ঠিক হবে, সেক্ষেত্রে ঠিক অবশ্যই। আছে, কাজে লাগবে। কিন্তু এরকম নয় যে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়াশোনাটাই দরকার। আচ্ছা একটা কথা বলি, আমি যে এই যে 11 দিনের যে আমাদের সেশন চলছে, আজকে যে 10তম দিন, আগেও একটা, এর আগেরটা কত দিনের ছিল, 14 দিনের ছিল সেশন, সেখানে আমি যে যে কন্টেন্ট শেয়ার করেছি একটাও কিন্তু আমার মুখস্থ নয়। আমি একটা কিছু নোটস দেখে এখানে বলি না, সব ফ্লোতে বলি। ইভেন আমাদের প্যারেন্টিং এর সেশন যে এতদিন ধরে চলছে, একটা সেশনেও কিন্তু আমি কোনো কিছু দেখে বা কোনো কিছু মুখস্থ করে কিছু না, কিছু না। এগুলো কোথা থেকে হয়? এগুলো সেলফ রিয়েলাইজেশন থেকে হয়। এখন আমি বলছি, আমি একদম খুব সাধারণ একটা মেয়ে, আমার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব বেশি নয়, কিছু খুব মিনিমাম কোয়ালিফিকেশন। আমার 11-এ পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছিল, মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ পড়তে পড়তে আমি বেসিক ট্রেনিং এ ঢুকি, তার সেখান থেকে আমার বিয়ে হয় ক্লাস 12-এ যখন উঠি। আমি নর্মালি মানে এইচএস কমপ্লিট করতে পারিনি তখন, আমি সায়েন্স নিয়ে পড়তাম, কাশিশ্বরীতেই আমি সায়েন্স নিয়ে পড়তাম। তো যেহেতু সায়েন্সের প্র্যাকটিক্যাল আছে, আমার সকাল 7টা থেকে 1টা পর্যন্ত আমাদের বেসিক ট্রেনিং হতো সেন্ট জন আহ, ইয়েতে ইনস্টিটিউশনে, যেটা ঋত্বিক সদনের কাছাকাছি, বহরমপুরে যারা লোক তারা চিনবে, এখানে হতো। তো আমি বিয়ের পরে কমপ্লিট করেছি, তাও ইরেগুলারে, রেগুলার ভাবে নয়। আমি যখন আমার মেন্টরদের যে দর্শন সময় তার ক্লাসে যখন আমি গিয়েছি, অফলাইনে যখন গিয়েছি, আমি না অবাক হয়ে যেতাম। টপ টপ কোম্পানির সিইওরা আসছে, তারপরে টপ টপ কোম্পানির ওনাররা আসছে। কোন টপ কোম্পানির ওনার? যে কোম্পানি মানে যে ওনার, সে ওই দর্শন সময়কে 30 lakhs প্লাস কোম্পানির 30% শেয়ার দিয়ে তাকে হায়ার করছে 1 বছরের জন্য। ক্যান ইউ ইমাজিন? প্রতিষ্ঠিত হওয়ার অর্থ কি? আমি এর আগের দিনকে বলছিলাম না যে আমার নিজের বাবার মামাতো ভাই, আমার নিজের বাবার মামাতো ভাই, সে আমেরিকাতে থাকে, সে আর তার বউ খুব ভালো চাকরি করে, আমার কাকা হচ্ছে, তার নাম বাপ্পা, আমি বলেই মানে দিচ্ছি, আমরা বাপ্পা কাকা বলেই জানি। তো রিসেন্টলি আগে একটা রবিবারে আমি বোলপুর গেছিলাম, সুপর্ণারা জানে। তো ওখানে গিয়ে বাবার সাথে গেছি, বাবার মামার বাড়ি, বাবা বলে চল দেখে আসি মামাকে, হ্যাঁ গিয়েছি। তো বাবার মামার তো শারীরিক অবস্থা খুব খারাপ, মাইমারও শারীরিক অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। তো মানে মিষ্টিটা যে প্লেটে করে এনে দেবে সেই শক্তিটুকুও তার নেই, প্যাকেটটা ধরে নিয়ে এসেছে। তা আমি বলছি চলো দিদি আমি তোমাকে হেল্প করে দিই। আমার বাচ্চারাও গেছে, আবার আমার আর একটা কাকা কাকিমাও সাথে ছিল, আমরা মোটামুটি ছজন, ছজন মতো গেছি। তো আমি যখন রান্নাঘরে গেলাম তখন দেখছি ফরচুন সানফ্লাওয়ারের প্যাকেট, হ্যাঁ বলেছেন বলেছেন। বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ আমি বলছি বলেছেন।
দিদিকে যখন হ্যাঁ, বলছি যে তোমরা এই তেল খাচ্ছ, তোমাদের কিন্তু এই তেল খাওয়াটা ঠিক না, তখন বলছে যে বাবু তাহলে না তোর কাকার সাথে কথা বলতে হবে, তোর কাকা তো এগুলো ঠিক করে দিয়েছে, আমি তার বাইরে তো এগুলো ডিসিশন নিতে পারবো না। এটা তো ঠিক নয়, অবশ্যই ঠিক নয় এটা। এবার ঠিক নয় এটা আমরা জানি, এটা আমরা জানি, কিন্তু সে যে আমেরিকাতে আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ওই কাকু এবং তার কাকিমা ওয়াইফ দুজনেই কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে তাদের সেই শিক্ষার কি মূল্য? যে শিক্ষা আমাকে হেলদি থাকতে শেখায় না, যে শিক্ষা আমাকে পিসফুল থাকতে শেখায় না, যে শিক্ষা আমাকে একটা ফুলফিল রিলেশনশিপ তৈরি করতে বজায় রাখতে শেখায় না, তাহলে সেই শিক্ষার কি মূল্য? আমি আমার খুব ক্লোজড পার্সনকে দেখেছি যে না জিরো থেকে কোটিপতি হয়েছে খুব অল্প দিনে, মাত্র 2-4 বছরে, খুব ক্লোজড আমি দেখেছি। এবার জিরো থেকে যখন সে কোটিপতি হয়ে গেল না, সে তখন ভ্রষ্ট হয়ে গেল, এক কথায় ভ্রষ্ট, শারীরিকভাবে সম্পূর্ণ অস্বাস্থ্যকর, মানসিকভাবে অসুস্থকর, এত স্ট্রেস, এত অ্যাংজাইটি, এত ডিপ্রেশন, সে নিজের বিজনেস সামাল দিতে পারছে না, সম্পর্ক এত বাজে, বাড়িতে এক মুহূর্ত সময় দিতে পারে না সে, মানে এত টেনসড যে সে ফোকাসই রাখতে পারছে না বিজনেসটাকে কি করে নিয়ে যাবে, সিস্টেম ক্রিয়েট করতে পারছে না, যারা তার পার্টনার আছে, যারা তার বা মানে আহ, কর্মচারী আছে, তাদেরকে ট্যাকেল করতে পারছে না। তাহলে সেই টাকা পয়সার কি মূল্য আছে? আর এই টাকা পয়সা রোজগার করার জন্য পড়াশোনা কম্পালসারি নয়, স্কিল, স্কিল ডেভেলপ করতে হবে। এখন বর্তমানে বিশেষ করে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাদের পড়াশোনা করে কোনো কিছু নেই, পরিষ্কারভাবে লিখে নাও সবাই, পরিষ্কারভাবে লিখে নাও, পড়াশোনা করে কিচ্ছু নেই। মাঝখানে একটা সময় এসেছিল আমারই দেখা, যখন ছেলে মেয়েদের পড়াশোনা করার ভীষণ তাগিদ লেগে গেছিল, সব ঘরে ঘরে, আর মানে ছেলে মেয়েরা সবাই স্কুলে যাচ্ছে, সেই জায়গাটা এখন কমে এসেছে, এখন মেয়েরা বেশি স্কুলে যাচ্ছে, ছেলেদের শিক্ষার হারটা অনেক কমে গেছে, কেননা ছেলেরা দেখছে যে কমে আমরা যাচ্ছে। পড়াশোনা করে কিছু করতে পারছি না। মেয়েরা পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মীশ্রী পাচ্ছে, এই জন্য পড়াশোনা করছে, সিরিয়াসলি এগুলো ফ্যাক্ট। আর ছেলেরা প্রথম থেকে অন্য কিছু করার ধান্দায় বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই, আগামী দিনে পশ্চিমবঙ্গে চাকরি নেই ধরে নিয়েই এগোতে হবে, পড়াশোনা করে কিছু নেই, তাই স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আজকে 7G যুগ চলছে, আমরা যদি নিজেদেরকে আপডেট না করি তাহলে হবে না, এখানে একটা বিগ জেনারেশন গ্যাপ, সন্তান এবং বাবা মায়ের মধ্যে বিগ জেনারেশন গ্যাপ। ম্যাম এখানে একটা কথা বলি, এই চাকরির তো আকাল ওয়েস্ট বেঙ্গল সহ গোটা ভারতবর্ষে। তাহলে স্কিল ডেভেলপমেন্ট করলে সেই স্কিলের মাধ্যমে যা, ধরুন যেটাই হোক, শেখার প্রোডাক্টই হোক আর কেনার প্রোডাক্টই হোক, যাই হোক, সেটা কেনার তো মানুষ চায় তো। তাহলে সেখানে কি সেই বিনিময় প্রথা সিস্টেমের মতো চলে আসবে? না, কেন বিনিময় প্রথা চলে আসবে? পয়সা তো এখন তো তোমার টাকা পয়সার যুগ, হ্যাঁ, টাকা মানে পয়সা টাকা তো পয়সা আছেই। দিয়ে বিনিময় প্রথার মতো, মানে আমি বলতে চাইছি যে কিনবে কে? কেনার লোক, অর্থ কোথায়? যারা এক কেন বড় বড় ও অর্থবান লোক ব্যবসা করে তাদের কথা ঠিক আছে, আর সাধারণ মানুষের মধ্যে তো তাহলে টাকাই থাকবে না, রোজগার নেই, কাজ এ- নেই। এটা হলো মানি সম্পর্কের রং ব্লুপ্রিন্ট, সুপর্ণা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। ওই জন্যই জিজ্ঞেস করছি, তাহলে এটা কি, তাহলে হ্যাঁ, কি কে কিনবে? মানি সম্পর্কে এটা রং ব্লুপ্রিন্ট, যে টাকা পয়সা শুধু চাকরিতেই আছে আর বড় বড় ব্যবসায় আছে। কে বলেছে এটা ছোট ব্যবসায় টাকা পয়সা নেই? ব্যবসা কিসে চলে? ট্রাস্টে চলে, অথেন্টিসিটিতে চলে, রেসপেক্টে চলে, ব্যবসা স্কিল চলে তোমার, মানে ব্যবসা চলে স্কিলে, ম্যানেজমেন্ট চলে ইমোশনাল ইন্টেলিজেন্সে, ইভেন ব্যবসা, পুরো ব্যবসাও চলে ইমোশনাল ইন্টেলিজেন্সে। যে কোনো ব্যবসা, যে কোনো ব্যবসা, ছোট যারা বড় বড় ব্যবসা করছে তারা কি একদিনে সব বড় হয়ে গেছে নাকি ভাই? আম্বানি কি একদিনে এত কোটি টাকার মালিক হয়েছে, এত কোটি টাকার কোম্পানি ক্রিয়েট করতে পেরেছে? সেই সময়ে আম্বানি পেট্রোল পাম্পে 500 টাকার মাইনে পেয়ে ভেবেছিল যে 500 কোটি টাকার একটা কোম্পানি আমি ক্রিয়েট করব। আজকে দিনে তুমি কোনো পেট্রোল পাম্পে গিয়ে জিজ্ঞাসা করো,
যারা পেট্রোল পাম্প ওয়ার্কার আছে, যে ভাই তুমি কি একটা পেট্রোল পাম্প কিনবে, একটা পেট্রোল পাম্প খুলবে? ওরে ওরে বাবারে, না না বাবা, আমার মাসে 500 টাকা বেড়ে গেলে আমি খুব খুশি। আগামী মাস থেকে যদি আমার 500 টাকা বেড়ে যায় আমি খুব খুশি। সে ভাবতেই পারবে না একটা পেট্রোল পাম্প সে কিনবে, একটা পেট্রোল পাম্প সে খুলবে। গতকালকে ব্লু প্রিন্টের স্লাইডে দেখেছিলাম না, যে কিভাবে আমাদের ব্লু প্রিন্ট তৈরি হয়, ধ্যান ধারণা কি করে তৈরি হয়, ধারণা কি করে তৈরি হয়। আমরা যে যে পরিবেশে থাকি, আমরা সে চিন্তা ভাবনা করি। আমাদের চিন্তাটা আরো বৃহৎ করতে হবে, লিমিটেড চিন্তা করলে হবে না। এই পৃথিবীতে একজন যদি কেউ কিছু অ্যাচিভ করে থাকে, সেটা দ্বিতীয় জনের জন্য অ্যাচিভ করা ভীষণ ইজি। জাস্ট তার সিস্টেমটাকে ফলো করে চলতে হবে, জানতে হবে যে সে কিভাবে এগোলো, সে কিভাবে এগুলোকে অ্যাচিভ করলো। গতকালকে আমি বলছিলাম না যে এই রকম ভাবে আমি ইমোশনালি স্ট্রং হয়েছি, এই রকম ভাবে আমি আমার নিজের লাইফে ট্রিট করেছি, যার জন্য আমার মনে হয়েছে সব যাদের আমার জীবনে প্রয়োজন ছিল না তারা সবাই নিজে নিজে বেরিয়ে গেছে। আমাকে কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হয়নি, আমাকে কাউকে বলতে হয়নি যে আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে মিশবো না, কাউকে বলতে হয়নি, একটা পার্সনকে বলতে হয়নি আমাকে। আমি দেখেছি এগুলো সব নর্মালি ঘটেছে, এবং সাইলেন্টলি, একদম সাইলেন্টলি। সেই জন্যই এত জোর গলায় বলতে পারছি। এগুলো সব আমার সেলফ রিয়েলাইজেশন, কোনো বইয়ের মুখস্থ করা অন্য কারোর জ্ঞান আমি তোমাদের সাথে শেয়ার করছি না। তাহলে এখন মানে ছেলেকে কোন পথে এগিয়ে নিয়ে যাব, মানে ছেলেদের এখন তো মানুষ ছেলেকে করতে হবে। সব সময় ভ্যালুজ শেখাতে হবে, নিজে ভ্যালুজ তৈরি করে, চেয়ারফুলনেস, গ্রেটফুলনেস, হ্যাপিনেস, পিসফুল, ফরগিভনেস, এগুলো নিজেকে সবসময় এই এনার্জিতে থাকতে হবে, বাড়ির পরিবেশে এই এনার্জি ক্রিয়েট করতে হবে। তবেই ও পিসফুল থাকবে, ও পিসফুল ফোকাসড হয়ে যেটুকু পড়বে সেটুকুতেই মন দেবে। আর পড়াশোনার যে সিস্টেম গুলো আছে সেগুলোকে ফলো করতে হবে। আমরা কি করি, এই এক্ষুনি পড়তে বসলে এক্ষুনি উঠলি না, 25 মিনিট অন্তর ব্রেক দেবো, 2 মিনিটের, পাঁচ না, মিনিটের। ব্রেক ব্রেকটা যখন হয় আমি ওকে বলি ব্রেক নাও। ব্রেক মানে হচ্ছে ওর মোবাইলটা লাগবে, আমি বলছি না, এটা তো হবে না। মানে পড়ার ফাঁকে ফাঁকেই ও বলে তাহলে আমি একটু মোবাইল দেখি। না, ওই মোবাইল তারপরে দেখা, দেখো একটা কথা বলি, হ্যাঁ, মোবাইলটা দেখবে না কেন, একটা স্লাইড, অবশ্যই দেখবে। হ্যাঁ, না না সেটা বলছি না, না সে দেখবে তো অবশ্যই, একটা টাইম করে দিতে হবে, স্ক্রিন একটা টাইম। টাইম, হ্যাঁ। ঘুমানোর 6 ঘন্টা আগে নো স্ক্রিন। ঘুমানোর 6 ঘন্টা আগে থেকে আমাদের সবাইকে স্ক্রিন অফ করে দিতে হবে। আর যদি স্ক্রিন লাগে, তাহলে সেটা যেন আমার লাইফের পারপাসের সাথে রিলেটেড থাকে। অবশ্যই। এখন আগে তো সেটা করাতে পারতাম, কিন্তু এখন তো হলো বলে এখন তো মোবাইলেই থাকে, পড়াশোনা সব মোবাইলেই পিডিএফ দেখে পড়াশোনা করতে হয়, তখন কি করব? তখন তো আর কিছু বলার থাকে না। এখন পিডিএফ ভ্যালুস দেখে তৈরি করতে হবে, এখন এটা হয়ে গেছে, এখন এটা ধীরে 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 হবে। ভ্যালুস এখন ধীরে 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 হবে। হ্যাঁ, কিন্তু আগে যখন ছোট ছিল সব, তখন তো আর ওরকম করে মোবাইল দেখা আর টিভি বা মোবাইল কিছু, তখন মোবাইলে একটা কথা বলি, মোবাইলে ছেলেমেয়েরা কেন নিজেদেরকে এনগেজ রাখছে, স্লাইডে যায় তাহলে একটু বেশি সুবিধা হবে, আমাদের 7টা 5 অলরেডি বাজে। হুম, একবার দেখে নি ব্লু প্রিন্ট, আর একবার দেখে নি ভালো করে, কালকে দেখেছিলাম যে আমাদের ব্লু প্রিন্ট কোথা থেকে তৈরি হচ্ছে, ধারণা কোথা থেকে তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে সবার কি? স্লাইড দেখা যাচ্ছে না, না? না, আচ্ছা, দেখা যাচ্ছে না। সেকেন্ড। ম্যাম আমার না অসহ্যকর লাগে, মনে হয় মাঝে মাঝে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কোথায় যাবে? জানি না তো কোথায় যাবো, এত ঘর বিরক্ত বাড়ি লাগে না। ঘর বাড়ি ছেড়ে মেয়েকে পালিয়ে গিয়ে কোথাও যেখানে যাবে সেখানে কোথাও শান্তি পাবে না। সমস্ত শান্তি এই হার্টে, সমস্ত শান্তি। বাইরে কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু নেই বাইরে কোথাও। মন্দিরে মসজিদে তুমি যেটুকু সময় যাচ্ছ থাকছো,
সেখানে যে ভালো লাগছে সেটা ওই এনার্জির জন্য বছরের পর বছর ধরে সেখানে মানুষ প্রার্থনা করে গেছে, ব্লেসিংস দিয়ে গেছে, সেই জন্য সেখানে সেই এনার্জি ক্রিয়েট হচ্ছে। এই মন্দিরটা বাড়িকে তৈরি করতে হবে। পালিয়ে গিয়ে কোথাও রাস্তা নেই, কিছু কোথাও পালিয়ে গিয়ে রাস্তা নেই, কোথাও নেই পালিয়ে গিয়ে আবার আমার আস্তে হাজবেন্ডের তো সময়ই হয় না, আপনার এত ক্লাসে ওর শোনারও সময় হয় না, বসারও সময় হয় না, রেকর্ডিং শোনারও তো সময় হয় না। এবার মেয়েকে আমি হয়তো কিছু বলতে যাবো, শোনাতে যাবো, সাথে ওকে একটু বসতে বলি, কেন ওরও শোনা হবে, পাশাপাশি ওকে বলছি দেখে মেয়ে ভাববে যে বাবাকে বলছে, আসলে কথাটা মেয়ের কানেও যাচ্ছে। তার এত তাড়া লেগে যাবে কাজে, সে ছুটে বলে পালিয়ে যাবে। হবে না সুপর্ণা, এগুলো বলে হবে না, নিজেকে সাইলেন্টলি শুধু অ্যাপ্লাই করে যেতে হবে। কাউকে বলে হবে না, তুমি যাকে বলতে যাবে না সে বলবে জ্ঞান দিচ্ছ, জ্ঞান দিচ্ছ বলবে একদম, যতক্ষণ বড় একদম। না। মানুষ, একটা বড় মানুষও যদি ম্যাম এরকম বলে, তাহলে ছোট মানুষকে কি করে শেখাবো বলুন তো? না, এটা বড় মানুষরা আরো বলবে, কেননা বড় মানুষের জীবনে উনটা আরো বেশি, আরো ক্ষত, ক্ষতটা আরো গর্ত মানে বেশি ডিপ ক্ষত। বাচ্চাদের ক্ষতটা উন্ডেরটা লাইট, আর বড়দের আরো ডিপ। তো স্ট্রং হয়ে গেছে ব্লু প্রিন্ট, ধারণা তো জমে গেছে ভেতরে। একদম ম্যাম, একদম। আমাকে বলছে যে তুমি ক্লাস করে তুমি জ্ঞান দিচ্ছ। আমি যখন শুরু করেছিলাম তখন আমাদের বাড়িতে এরকম প্রচুর কনফ্লিক্ট হতো, প্রচুর আর আমার কনফ্লিক্ট। হাজবেন্ড বলতে থাকে, যদি হয়তো বাচ্চাকে একটু ছেড়ে দিলাম, এই তো এই যে প্যারেন্টিং করেছে না, শুধু এই যে সবকিছুতেই প্যারেন্টিং খালি ইসে করে প্যারেন্টিং এই নিয়ে এই যখন খোঁটা দেয়, তখন তো আমার মাথাটা কি বলবো, খুব রাগ হয়ে যায় এরকম একটু। বলছে তো। আমি যখন প্রথম শুরু করি, দেখো একটা কথা খুব পরিষ্কার করে সবাইকে মেনে নেওয়ার জন্য আমি বলছি আর কি, এটা মানে হচ্ছে এসব কথাগুলো আমার বলতে খুব খারাপ লাগে, আমি আর না বলে থাকতে পারলাম না। মানে একটা কিছু এটা ভালো তোমার করতে একার গিয়ে কথা একটা নয়, বাড়িতে একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যায় না, আমার মানে মাথাটা খারাপ হয়ে যায়। এটা তোমার কথা নাই। আমি দেখো একটা কথা বলি, আমরা তো এখানে ছোট্ট একটা সেশনে আছি, হ্যাঁ, 11 ডে অ্যাঙ্গার টু লাভ চ্যালেঞ্জে আছি। আমাদের যখন জার্নি শুরু হয়েছে তখন এই যত ধরনের নেগেটিভ ইমোশন, রাগ, ভয়, দুঃখ, ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, যত কিছু আছে, অশান্তি, এই সমস্ত কিছুর একসাথে চেঞ্জ চলছে। আমাদের প্রথম জার্নিটা ছিল কোচ টু ইয়োর সেলফ, দেন কোচ টু আদার্স। আগে তুমি নিজেকে তৈরি করো, নিজেকে শেখাও, তারপরে তুমি অন্যকে শেখাতে পারবে। এই জার্নিতে যখন ছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমরা সবাই এখানে একটাই পরিবার, সকলের জীবনের একই ঘটনা। আমার সাথে না আমার হাজবেন্ডের ডিভোর্সের সিচুয়েশন চলে এসেছিল, আছে তো পাশে আছে একদম। অথচ দেখুন ম্যাম আপনিই বলেছেন, অথচ দেখুন ম্যাম আপনিই বলেছেন দাদা আপনাকে এত ভালোবাসতো, কোনোদিন আপনার বাবার বাড়ি যেতেও ইচ্ছা করতো না। না, হ্যাঁ, অথচ না ভালোবাসে এখনো একই রকম মানে ভালোবাসে তো। যাই হোক মানে যাই হোক, অথচ তারপরেও এটা এটা বোঝে না যে আপনি তো ছেলে মেয়ের ভালোর জন্য, সংসারের ভালোর জন্য এটা করতে চাইছেন, তারপরেও শোনো গিয়ে না, একটা বিরোধিতা। কথা বলি, আমরা না আমাদের ভেতরে না ভালো এবং খারাপ দুটোই আছে, দ্বৈত চরিত্র আমাদের সকলের মধ্যে আছে। সবার মধ্যে ভালো এবং খারাপ দুটো দিক আছে, হ্যাঁ। এবার আমাদের মাইন্ডের নেচার হলো খারাপটাকে আমরা বেশি অ্যাট্রাক্ট করি। মাইন্ডের নেচার হলো এটা, মাইন্ডের নেচার, এটা নর্মাল, এটাকে মেনে নেওয়া ছাড়া তোমার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, একদম নর্মাল এটা। তোমার দাদা আমার বাবার বাড়িতে ফোন করে বলেছে, আমার বাবাকে, মাকে, ভাইকে, আমাকে ভাই একদিন ফোন করে বলছে, দিদি তুই এগুলো কি করছিস রে, জাইবু এরকম ভাবে বলছে, জাইবু অসন্তুষ্ট হচ্ছে, তুই এরকম কাজ করছিস কেন, এরকম করে আমার ভাই আমাকে ফোন করে বলছে। ভাবো তাহলে তুমি কোন সিচুয়েশনে গেছে। আমি তখন ভাইকে বললাম যে ভাই আমাকে 6 মাস একটু থাকতে দিবি কোথাও, আমি গিয়ে একটু 6 মাস তোদের কাছে ওখানে থাকতে দিবি কি, থাকবো আমি গিয়ে, আমি এখানে থাকতে পারছি না, এরকম করে আমার। হ্যাঁ, আমারও সেম অবস্থা ম্যাম, আমার তো থাকারও জায়গা নেই। এটা আমার বাবা তো হচ্ছে, জানেন, আমি বলেছি মা নেই, কোথায় গিয়ে থাকবো, আমার তো থাকারও জায়গা নেই। তোমার যেমন বাবার কথা বলছো, আমার বাবাও সেরকম বাবা। আমার বাবা মানে তার এক চুলও কিছু মানে এদিক ওদিক হতে দেখবে না।
আমি যখন এই কিছুদিন আগে তোমার ওই ইগলগঞ্জে গিয়েছিলাম কয়েকদিন, তারপরে হয়তো মেয়ের সাথে কোটাতে নিয়ে যেতাম, আমার বাবা ভীষণ বিরক্ত। হ্যাঁ, ছেলেটা ওখানে একা হাতে রাত রান্না করে রাত মানে হাত পুড়িয়ে খাই, আর তুই খালি এদিক ওদিক হয়ে ঘুরে বেড়াবি। আমার বাবা এরকম করে আমাকে বকে। সব জায়গায় তাই, তুমি মনে করো না এটা তোমার একা, এটা সবার, সবার এটা। আর আর যদি এটা আমার হচ্ছে, আর মাকে পেয়ে মায়ের কাছে তো আমার নামে নালিশ করতোই, আর মা শান্ত মানুষ ছিল একটা রকম, আর বাবার কাছে নালিশ করলে বাবা তো আমাকে বকে দেয় না। এটা দেখাটা সবার সেম, সবার সেম। আমার মা কোণঠাসা হয়ে যায় বাবার কাছে নালিশ শুনতে শুনতে। আমার মা বলে, তোর উপরে যদি বাবার ক্ষোভ হয় তাহলেও আমাকে শোনাবে, তোমার জন্য মেয়েটা প্রশ্রয় পাচ্ছে। ভাইয়ের হ্যাঁ। উপরে যদি ক্ষোভ হয় তাহলেও মাকে শোনায় যে তোমার জন্য মেয়ে ছেলেটা আমার এরকম হয়ে গেল, তুমিই দায়ী সবকিছুতে। এটা আমার সেম। মাদের এই কপাল, মাই বুঝেছেন? আমার মাই মাদের এই কপাল, আমার মায়েরও তাই ছিল। মায়েদের তাই কপাল, হ্যাঁ। এটা মায়ের সব জন্য ছেলেরা। আর সব অসহ্য লাগে। আর আমি আমি সেই লেভেলে পড়ি না, আমাকে আমার দোষ বললে আমি তাকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো যে তোমার দোষে এইগুলো হচ্ছে, সে আর এক ঝামেলা লেগে যায়। শোনো, আমি না যখন এরকম ভাবে সিদ্ধান্ত নিই, তখন একদিন অনেকদিন আগে একবার বলেছিলাম যে দেখো আমি এগুলো সব ছেড়ে দেবো, আমি এগুলো কিছু লার্ন করব না, যা টাকা পয়সা দিয়েছি দিয়েছি, ঠিক আছে তুমি বলছো আমি একদম ছেড়ে দেবো। কিন্তু ফিউচারে ছেলে মেয়েদের যা কিছু হবে সব দায়িত্ব কিন্তু তোমার, আমি কিছু দেখবো না, আমি কিচ্ছু বলবো না, সব কিছুর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। তো সে না এখন আমাকে মাঝে মাঝে বলে যে না বাবা তোমাকে আর কিছু করবো না, তখন তখন সব দায়িত্ব আমাকে বলবে যে তুমি নাও, আর আমি জানি যে তুমি যেদিকে চলছো সেটাই সঠিক রাস্তা। তাই তো। তো সেই জন্য কাউকে শেয়ার করা যাবে না যে তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা কেন করছো না। তাহলে তো একই সমস্যা হয়ে গেল। তাহলে তো আমি আবার সেই কম্পেয়ার করছি, কম্পারিজন করছি, ব্লেম করছি। আমি ওইরকম কিছু বলিনি। ওই যে আপনি আগের দিন থেকে আমি শুধু ল অফ অ্যাট্রাকশনের থিওরি অনুযায়ী আপনি বললেন না যে এই ফোনটার নেগেটিভ জিনিস আমরা কখনো দেখবো না, সেই গল্পটা বলতে গেছি। তার ডিউটির এত ব্যস্ততা, সে ছুটে পালাবে ডিউটি তখন। আর ওর তো মানে অফিসে গার্ড থাকে, ঢুকতে দেবে না টাইম পার হয়ে গেলে। তাড়াহুড়ো আরে তখনই লেগেছে। আরে সেই সময় কি আর বলার সময়? তার আগে তো 0.5 ঘন্টা শুয়েছিল, তখনই কাজগুলো তাহলে করে রাখতো। বলা ওই রকম করে আমাকে বলা বলছে যায় তুমি আমাকে নোটিশ দিয়েছো যে কথাটা বলবে যে আমি আগে কাজটা সেরে রাখবো, আর বাড়ির লোক তো নোটিশ দিতে হবে কথা বলার জন্য। ঠিক। শোনো, কোনো কিছু না, এখানে সবাইকে বলছি আমরা একটুখানি এটা কনসিয়াসলি মেনটেন করব। আমরা যাই শিখি না কেন, যাই জানি না কেন, বাড়ির মেম্বারদের মধ্যেও এখনই শেয়ার করব না। আগে নিজে নিজের চেতনা স্তরকে উন্নত করব, নিজের উপরে অ্যাপ্লাই করব, নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসব। তখন না বাড়ির লোকজন অটোমেটিক বলবে যে হ্যাঁ তোমার রাস্তাটাই ঠিক, চলো তোমার সাথে একসাথে হাত ধরে হাঁটি। এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। আমার বর যখন এখন বলে, আগে যখন আমি ইগলগঞ্জে গিয়েছিলাম তখন তো খুব রাগারাগি করেছিল। এখন ছেলে যখন মানে উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে, আচরণ উম, খারাপ করে, তখন বলে কি, নিয়ে যাও তো, নিয়ে যাও তো, তোমার স্যারের কাছে ওকে নিয়ে যাও তো, ঠিক করে নিয়ে আসো। এটা এই বলছি হচ্ছে কেন? কথা। যখন আমার মধ্যে পরিবর্তন ঘটবে, আমার মধ্যে যখন পরিবর্তন হবে, এই পরিবর্তনটা তো কিছু খারাপ পরিবর্তন হবে না। খারাপ তাই তো। পরিবর্তন কি হবে কারোর মধ্যে? কেউ কি এমন একজন বলতে পারবে যে না আমার জীবনে খারাপ হয়েছে? কেউ বলতে পারবে না যে আমার জীবনে খারাপ হয়েছে, কেউ বলতে পারবে না। কেউ যদি একটা সেশন অ্যাটেন্ড করে তার জীবনেও কিছু না কিছু পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনটা না লং লাস্টিং, নেভার চেঞ্জিং পরিবর্তন। এটা ভ্যালুজ ক্রিয়েট হচ্ছে। আমি এনএলপির কথা বলছিলাম না, এগুলো আমাদের সব নিউরোলজিক্যাল প্যাটার্নে সেট হচ্ছে, সব সেট ম্যাম, হচ্ছে। এনএলপি সম্পর্কে তো আলোচনা হলোই না। হ্যাঁ, এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আমাদের প্রতিনিয়ত, আগের দিন বললাম যে প্রতিনিয়ত যেভাবে আমাদের সেল ডিস্ট্রয় হয়, সেই একই রকম ভাবে সেল তৈরিও হয়। তো আমরা যখন একই জিনিস মানে কনসিস্টেন্সি রেখে করে যাব, আমাদের নিউরন প্যাটার্ন এগুলো সেট হয়ে যায়। এটাই হচ্ছে এনএলপি। আচ্ছা। আর যেগুলো আর আছে আর সেগুলো যায়। হ্যাঁ, জম জম মানেটা আমি বুঝতে পারলাম না। ইয়াম, অন্তস্থ জম, ইয়ম, হ্যাঁ। ইয়মের নিয়ম নিয়ম এটা হচ্ছে তোমার মানে জাস্ট আচার আচরণ। আচ্ছা। তুমি যে মন্দিরে যাবে পুজো দিতে, তুমি কি হুম, বাসি কাপড় পরে যাবে? না, যাবে মোটেও না না। বাসি কাপড় পরে। তো বাড়িতেও এরকম নিয়ম আছে যে ভোরবেলায় ঘুম থেকে উঠে গরম জল খাওয়া, নিজের শরীরের প্রতি নিয়ম, নিজের শরীরটাকে আগে পিউরিফাই করা, নিজের শরীরটাকে আগে টক্সিন ফ্রি করা। হ্যাঁ, দিনে 2-3 বার স্নান করা, দিনে জামা কাপড় চেঞ্জ করা,
তারপরে হচ্ছে তোমার এই যে ধ্যান ধারণায় যখন আমরা আসবো তখন সুস্থ চিন্তা, স্বাভাবিক এগুলো নিয়মের মধ্যে পড়ে, হ্যাঁ, নিয়মের না মধ্যে পড়ে। নিয়মটা হলো একদম প্রাইমারি, একদম মানে নমিনাল যে রিচুয়াল গুলো সেগুলো ইয়ামের মধ্যে পড়ে। এগুলো অনেক বড় জিনিস, 1 মিনিট 2 মিনিটে যদি আমি বলতে যাই হবে না। শুরু। ম্যাম, আপনি কালকে না পরশুদিন ক্লাসে বলছিলেন না হুম, একটা কথা, যে আমাদের বাচ্চারা কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক ম্যাচিওর, হুম, এমনকি স্পিরিচুয়াল দিক থেকেও ম্যাচিওর। হুম, আমি আপনাকে এর আগেও বলেছি, মেয়ে না এমন এমন কিছু কথা বলে অবাক হয়ে যায়। আর হুম। খালি কি বলবে জানেন, বলবে জীবনে এত মানে ওই পড়াশোনাটা করে, আগে ছোটবেলায় খুব ভালোবাসতো করতে, এখন যত বড় হচ্ছে প্রেশারের জন্য পড়াশোনাটা চাপ মনে হয়, কিন্তু করে। রেজাল্টটা খারাপ হলে ওর নিজেরই আবার খারাপ লাগবে, সেই জন্য করে। হুম। তো এইবার ব্যাপার হচ্ছে যে ও কি বলবে শুনুন, বলবে জীবনে আসল শান্তি কোথায় জানো, কোথায় না, মানুষ মরে গেলেই সব ঝামেলা মিটে গেল, তাই তাতেই শান্তি। ও এটাই যতক্ষণ বেঁচে শুনছে থাকবে সবাই, ততক্ষণ সুখ ভালো। স্বপনে শান্তি শ্মশানে, এ তো কথাতেই আছে। তো কোথায় শুনেছো এসব কথা? এইগুলো তুমি বললে হবে না, ওদের জগৎটা তোমার থেকে আরো অনেক বড়। ওদের জগৎ তোমার থেকে আরো অনেক বড়। ওরা একটা জীবনের নয়, অনেকগুলো জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে এখানে এসেছে। তো ম্যাম, আমরাও তো এসেছিলাম, যখন জন্মেছিলাম তোমরা অনেকগুলো এসেছো, জীবনে। কিন্তু তোমাদের বয়স, একটা বয়স ধরে ধরে এই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে, ওর এখনো ওইরকম স্ট্রং ব্লুপ্রিন্ট হয়নি। ও, অনেক কিছু কারণে হয়, অনেক কিছু কারণ, অনেক অত কিছু। ছোটবেলায় তো অত ম্যাচিউর ম্যাচিউর কথা বলতাম না বড়দের মতো, এইটাই অবাক লাগে, আমরা তো আমি সব আর বুঝতাম আমার না। সন্তান তো সেম নই। আমি তো এসেছি, আমি একটা অন্য সোল, আমার সন্তান অন্য সোল, আমার বাবা মা অন্য সোল। আমার বাবা মা কনসিভের সময় যে মানসিকতায় ছিলেন সেই সোল অ্যাট্রাক্ট হয়েছে, আমি কনসিভ করার সময় যে মানসিকতায় ছিলাম সেই সোল আমি অ্যাট্রাক্ট করেছি। এখানে কোনো সিমিলারিটি নেই, শুধু জিনটা হলো সিমিলার, জিন, কিছু বংশগত বৈশিষ্ট্য। কেননা যে সোল আমরা অ্যাট্রাক্ট করে নিয়ে আসি, অ্যাকচুয়ালি আমাদের অ্যানসেস্টারদের ফেলে যাওয়া কর্মটাকে কমপ্লিট করার জন্য আমরা আছি সবাই। হ্যাঁ, তো এইরকম ভাবে চলে। আলটিমেটলি আমাদেরকে নিয়ম মেনে চলতেই হবে। নিয়ম, এই যে পতঞ্জলির যে 8টা যোগা সূত্র বললাম, এই সূত্র ধরে আমাদেরকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমরা নিজেরা যখন অ্যাপ্লাই করব, আমাদের বাড়িতে এরকম নিয়ম থাকবে, তখন না ছেলেমেয়েরাও এই নিয়মের মধ্যে চলে প্রত্যাহার কি আসবে। প্রত্যাহার প্রত্যাহার ম্যাম? সম্পর্কে একটু বলবেন? প্রত্যাহার হলো ত্যাগ। হ্যাঁ, প্রত্যাহার ত্যাগ। একটা মানে কথা কি বলি থাকে? এখানে, হ্যাঁ বলি। একটা সূচ, লোহা তো তোমার, ম্যাগনেট লোহাকে তো আকর্ষণ করে নেয়। সূচ একটা লৌহ জাতীয় পদার্থ, সূচকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে নেয়। কিন্তু সূচটা যদি কাদা মাখা হয় তাহলে কি হবে? হবে না। তো আমাদেরও না এই শরীরের বাইরের যে স্তর, এই স্তরে এরকম একটা কাদা মাখানো রয়েছে, যার জন্য আমরা ওই হায়ার মানে তোমার ডাইমেনশনের সাথে অ্যাটাচ হতে পারছি না, কানেকশন বিল্ড করতে পারছি না। এই বাইরের কাদার আস্তরণটা হলো আমাদের রাগ, ভয়, ঘৃণা, হিংসা, এইগুলো হলো আমাদের এই বাইরের আস্তরণ। এগুলোকে মুছে ফেলবো, এগুলোকে ধুয়ে ফেলবো জীবন থেকে। তখন ওই ম্যাগনেটটা, হায়ার ডাইমেনশনের ম্যাগনেট আমাদেরকে অ্যাট্রাক্ট করবে। তাই সন্তানের জীবনে এখন যে যেগুলো আমরা দেখছি, এগুলো ওদের ওই বাইরের আস্তরণে কাদা মাখানো আছে। কিসের? ভয়ের, ঘৃণার, হিংসার, জেলাসির, সোশ্যালিজমের, প্রোক্রাস্টিনেশনের আস্তরণ আছে কাদা মাখানো। এইগুলোকে ধীরে ধীরে ডিলিট করতে হবে। কি করে ডিলিট হবে? না, তাদের আমরা যেরকম ভাবে সেশন করছি না, তাদেরকেও লাইফ স্কিল এডুকেশনের সাথে যুক্ত রাখতে হবে। তাদেরকে আসন করাতে হবে, প্রাণায়াম করাতে হবে, এই ধারণাগুলো, কনসেপ্ট গুলো তার মনের মধ্যে দিতে হবে, নাহলে সে জানবে কি করে? তাই না? আমরা বলছি না, আমরা তো এখানে অনেকে স্বীকার করেছে যে ম্যাম ছোটবেলায় আমরা এই জিনিসগুলো জানতাম না। আমারও বহুবার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমি যদি ছোটবেলায় জানতাম তাহলে আরো অনেক কিছু করতে পারতাম। সবার এটা মনে হয়েছে, সবাই স্বীকার করেছে। তাহলে ছোট বয়স থেকে আমাদের সন্তানদের তো এগুলো শেখাতে হবে, নাহলে তো বড় হয়ে ওরাও আফসোস করবে। আমি আমার খুব কাছের মানুষদের বলতে শুনেছি যে আমি যখন ছোট ছিলাম তখন অনেক বড় বড় মুনি ঋষিরা ছিল, কিন্তু
তাদের সঙ্গে না যোগাযোগ করতে পারিনি, আমার বাবা মা জেনেও তাদের সাথে কাছে যায়নি। বাবা মায়ের সে আধার ছিল না, বাবা মায়ের সে আধার ছিল না। তো আমরা যেন আমাদের সন্তানদের বঞ্চিত না করি, শুধু পড়াশোনায় আটকে না রাখি। দেখো একটা কথা বলি, আমি আমার নিজের যদি কথা বলি, আমি পার মান্থ আমার ছেলে মেয়েদের জন্য মিনিমাম আমার 6,000 টাকা করে এক একজনের জন্য লাগে, মানে স্কুল আর গাড়ি ভাড়া হিসেবে। আমার ছেলে মেয়েদের একটা ছেলে, ছোট দুটোর কথা বলছি, বড়টাকে তো বাদই দিলাম, ছোটদের কথা বলছি, দুজনের একজনের জন্য আমাকে মাসে 6,000 টাকা শুধু স্কুলের ফিস আর ট্রান্সপোর্টেশনের জন্য দিতে হয়, আদার্স বাদ দিলাম। তাহলে এই ফর্মাল এডুকেশনের জন্য যদি আমি একটা বাচ্চার পেছনে 6,000 টাকা খরচ করতে পারি, তাহলে লাইফ স্কিল এডুকেশনের জন্য, যেটা আমার বাচ্চাকে দাঁড় করাবে, জীবনে দাঁড়াতে শেখাবে, যেটা আমার বাচ্চাকে জীবনে চলতে শেখাবে, সেটার জন্য আমার কত বাজেট রাখা উচিত, কতটা বাজেট রাখা উচিত। আমার এখন বর্তমানে মনে হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার এই মুহূর্তে মনে হয় যদি আমি আমার ছেলে মেয়েদেরকে যদি ইংলিশ মিডিয়ামে না পড়াতাম, বেঙ্গলি মিডিয়ামে পড়াতাম, তাহলে ওইখান থেকে যেটা আমার বাঁচতো সে টাকাটা আমি পুরোপুরি ওদের লাইফ স্কিল এডুকেশনে আমি খরচ করতে পারতাম পুরোটা। ইংলিশ মিডিয়ামে পড়ে শুধু তো ইংরেজি ভাষায় দক্ষতা আসছে, শুধু তো ইংরেজি ভাষায় দক্ষতা আসছে, বাকি তো কিছু হচ্ছে না। আমার আজকেও এটা মনে হয়েছে। আমি যখন আজকে মিশনে ছিলাম, ওই যে বললাম মিশনে যখন একটা বললাম না, বলেছি আগে যে যোগা, ন্যাচুরোপ্যাথি, এগুলোর উপরে রিসার্চ চলছে। তো ওখানেও আমার বারবার মনে হয়েছে যে ইস, আমি ভুল করেছি। আমি এখানে তোমাদের কাছে স্বীকার করছি যে ওদেরকে যদি ইংলিশ মিডিয়ামে না দিয়ে বেঙ্গলি মিডিয়ামে দিতাম, তাহলে আমি আজকে মিশনে ছেলেমেয়েদেরকে ভর্তি করে দিতাম, ওরা মিশনের ভাবধারায় বড় হতো, তার সাথে সাথে লাইফ স্কিল গুলো শিখতো। এটা আজকেও আমার মনে হয়েছে। তো ছেলে মেয়েদেরকে শুধু পড়াশোনায় আটকে রাখলে হবে না, পড়াশোনার যেরকম রুটিন আছে, তার সাথে সাথে এইগুলো করবে, এইগুলো ওদেরকে ইন্ধন যোগাবে। একটা জিনিস খুব আরেকটু ভালো করে রিয়েলাইজেশন করব আবার, যে আজকে যে আমরা আমাদের যে জীবনে এই শেষে না আমাদের জন্য কতটা এফেক্টিভ, কতটা এফেক্টিভ, কতটা এফেক্টিভ। কি কি মনে হচ্ছে আজকে যে 10th ডেতে আমরা 499 পে করে সেখানে যুক্ত হয়েছি? তো ভীষণ কি মনে এফেক্টিভ, এবং হচ্ছে? ভীষণ এফেক্টিভ, এবং ওই যে বললেন যে আগে যদি জানতাম ভালো হতো, একদম। তাহলে মেয়ে হওয়ার আগে যদি জানতাম আমি গর্ভ সংস্কারের ব্যাপারে আরো ভালো হতো। হ্যাঁ, আমার আমি বাবা এটা যদি নিজে পেরেন্টিং এর বলেছি। ব্যাপারে জানতো তাহলে আমার জীবনটা আরো ভালো হতো। একদম সুপর্ণা, আমি এটা নিজে আজকের দিনে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছে, এই আগের দিনকে আমি বলছিলাম না যে দুই সন্তান থাকলে একরকম প্যারেন্টিং হবে, একটা সন্তান থাকলে একরকম প্যারেন্টিং হবে। আমারও বারবার রিয়েলাইজ হয়েছে যে আমার বাবা মাও যদি রাইট প্যারেন্টিংটা জানতো, তাহলে আমার বাবা মায়ের জীবনটা আরো বেশি ভালো হতো, আরো বেশি ভালো হতো। এটা সবাই রিয়েলাইজ করেছি আমরা সবাই। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেন বঞ্চিত না করি, তাদের পড়াশোনার সাথে সাথে এটা একটা গোল রাখবো, এটা আলটিমেট গোল, জীবনে কি করে চলতে হয়। আর একটা জিনিস কি, ছেলেমেয়েরা না বাবা মাকে টিচার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে না, ছেলেমেয়েরা বাবা মাকে টিচার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে না, তারা না বাবা মাকে বাবা মা হিসেবেই পছন্দ করে, যেখানে বাবা মা ভীষণ সাপোর্টিভ, লাভিং তাদের সাথে। তুমি এটা করো, তুমি এটা কেন করছো না, টিচারের অ্যাটিটিউড বাবা মা সহ্য করতে পারে না, বাবা মানে বাচ্চারা নিতে পারে না। কিন্তু আমরা বাড়িতেও বারবার টিচারগিরি করি, কোথাও না কোথাও হয়তো স্বপ্ন ছিল যে টিচার হলে খুব ভালো হতো, কোথাও না কোথাও হয়তো বন্ধু বান্ধবদের দেখেছি যে না, ও টিচারই করছে, তাহলে আমিও এরকম একটা করলে ভালো হতো। সেটা স্কুলে তো হচ্ছে না, মানে তাহলে ঠিক জায়গা আছে। পাই না বলে বাড়িতে করি বলছেন? হ্যাঁ, বাড়িতে। আমার তো এক সময় স্বপ্ন ছিল টিচার হবো, তাহলে কি এটা বাড়িতে হয়ে গেছে নাকি? দেখো, তুমি ভেবে দেখো, সবাই ভেবে দেখো টিচারই করছি কিনা। সম্পর্কটা এখানে নয়, হ্যাঁ, সম্পর্কটা এখানে না। ছেলে মেয়েদেরকে যত আমরা লাভিং থাকবো, যত গ্রেটফুল থাকবো, যত সাপোর্টিভ থাকবো, ওদের ইমপ্রুভমেন্ট আরো তাড়াতাড়ি হবে। ওরা তো ভয়ে ওদের যে ইউনিক এবিলিটি সেটাকে প্রেফারেন্স দিতে পারছে না, সেটাকে প্রেফারেন্স দিতে পারছে না। এই যে সুপর্ণা বললো যে ক্লাসে কম নাম্বার পেলে ওর খারাপ লাগবে, সেজন্য ও পড়ে,
অঞ্জনাদি যেমন বললো যে ও পরীক্ষার সময় ওকে নাম্বার পেতে হবে, কম নাম্বার পাবে, সেজন্য ও পরীক্ষার সময় বেশি স্ট্রেস নিয়ে পড়াশোনা করছে, ভোরবেলায় উঠে রাত জেগে পড়াশোনা করছে। কেন এগুলো স্ট্রেস থেকে? এখানে কোনো ভালোবাসার সংস্পর্শ নেই। তাই তার জীবনের লক্ষ্যটা তাকে দেখাতে হবে, একটা বড় পারপাস। এবার একটা কথা বলি, এখানে 7:30, 7:27, 7:27 বাজে। তো এখানে না ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, ভ্যালুজ শেখাতে হবে, এমন একটা কাজ খুঁজতে হবে যাতে 10-এর মঙ্গল হয়। নিজের মঙ্গল তো হবেই, এটা তো মানে ঘটবেই, এটা তো খুবই স্বাভাবিক। 10-এর মঙ্গল হয় এই রকম ধরনের কিছু পারপাস সিলেক্ট করতে হয়। তাদেরকে সবসময় ইনসিস্ট করতে হবে, তাদের মধ্যে ভ্যালুজ গড়ে তুলতে হবে, ছাড়া আর কোনো উপায় নেই। মেয়ের সঙ্গে সেদিন গল্প করছিলাম ম্যাম, যে পড়াশোনা করে বা যাই করে বড় হয়ে তুই যাই কর, তার পাশাপাশি যদি তোর এরকম কিছু ভালো লাগে যে তুই সাইকোলজি হবি, কত বাচ্চাদের ইয়ে করবি, বা যে আপনার ওই মানে যে কোনো কিছু যোগা, হ্যাঁ, তো চাইল্ড সাইকোলজি হতে বললে কি হয়, তো বুঝতে পারি আমি আপনার কাছে ক্লাসগুলো করি। ওর বক্তব্য হচ্ছে, না বাবা অত আমি জ্ঞান দিতে চাই না, কারণ এটা কেন আমি কুকুর নিয়ে শশব ব্যস্ত। এটা তো ছেলে মেয়েদের কাছেও বার্ডেন হয়ে যাচ্ছে। আমরা এখানে সেশনে শিখছি, সঙ্গে সঙ্গে ছেলে মেয়ের উপরে অ্যাপ্লাই করতে শুরু করে দিচ্ছি। নিজের উপরে কম, ছেলে মেয়েদের উপরে বেশি। তাহলে ওদের তো ভয় জমে যাচ্ছে না ভেতরে, যে না বাবা এটা করবো না, তাহলে বাবা আমাকেও তাহলে কারোর উপরে জোর জবরদস্তি করতে হবে। আজকের দিনে ছেলেমেয়েরা না রিলেশনশিপে যেতে ভয় পায় কেন? বাবা মায়ের রিলেশনশিপ দেখে, বাবা মায়ের রিলেশনশিপ দেখে, ফ্যামিলির মেম্বারদের মধ্যে রিলেশনশিপ দেখে তারা এখন ম্যারেজ লাইফে যেতে পছন্দ করে না। তখন তারা এখন লিভিং করছে। জানতে হবে, ভাবতে হবে। এই তো কয়েকদিন আগেই, বোধহয় 2-1 দিনের খবর, যে ছেলেমেয়েরা রাস্তায় বসে ড্রিঙ্ক করছে। কিছু আহ মানে আশেপাশের বাড়ির 2-1 বয়স্ক লোক তাদেরকে বিরত করতে গেছে, তারা তাদেরকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। এগুলো ওই জন্য ছোট থেকে ভ্যালুজ তৈরি করা তাদের মধ্যে। আর একদম ফ্র্যাঙ্কলি আলোচনা করা, নট ফ্রেন্ডলি, নট, না, মানে ওদের সাথে ফ্রেন্ডলি থাকতে হবে, ফ্রেন্ড নয়। বন্ধুদের মধ্যে কি আলোচনা হয়, অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হয়, অনেক স্ল্যাং আলোচনা হয় তাদের মধ্যে। আমরা কি পারবো আমাদের সন্তানদের মধ্যে স্ল্যাং কথাবার্তা বলতে, স্ল্যাং আলোচনা করতে পারবো কি? তাহলে আমরা কি করে বন্ধু হব তাদের? ফ্রেন্ডলি, সাপোর্টিভ, নট ফ্রেন্ড। সন্তানরা যেমন বাবা মাকে টিচার হিসেবে পছন্দ করে না, সেরকম ফ্রেন্ড হিসেবেও অ্যাকসেপ্ট করতে পারে না। তারা ফ্রেন্ডলি, তার মানে সাপোর্ট করবে। ফ্রেন্ডরা কি করে, যাই করে সাপোর্ট, হ্যাঁ হ্যাঁ আরে তুই কর ভাই, আমি আছি তোর পেছনে, আমি আছি। এটা তো হয় ফ্রেন্ড সার্কেলে। সেই সাপোর্টটা তাদেরকে দেওয়া। আমরা কিন্তু অ্যাঙ্গার টু লাভ থেকে প্যারেন্টিং এ চলে এসেছি। ম্যাম হ্যাঁ। চুপ তো, চুপ তো, একটু দাঁড়া, তুই খুঁজে নে, দেখ কোথায় আছে। ম্যাম, হুম। নিজের সঙ্গে লড়াই করে করে একটা সিদ্ধান্ত নিয়েছি, মানে মেয়ে তো নাচ ভালোবাসতো ছোট থেকে, তো তাকে ছোটবেলায় নাচ শেখাতাম। এবার আহ, তার বোধহয় একটু পছন্দটা অন্যরকম, আর ওই ভরতনাট্যম, ক্লাসিক্যাল, কত্থক এগুলো তো পছন্দ হয়নি। তো যাই হোক, নিয়মিত প্র্যাকটিস করতো না। নাচ করতে ভালোবাসতো কিন্তু প্র্যাকটিসটা কম করতো, ধর তাহলে করে না। আর আমি নাচের কিচ্ছু বুঝি না, মানে টিচার যদি একটা স্টেপ দেখিয়ে দেয় না, আমি পরের দিন ভুলে যাই, আমার মনে থাকে না। হুম। তো তারপরে একদিন হঠাৎ করে দেখলাম গানে খুব ইন্টারেস্ট দেখালো, তখন ক্লাস 3-তে পড়ে। এবার গানটা যেহেতু আমার নিজের লাইন, আমি দেখলাম তাহলে তো গানটা শিখলেই পারে, গানটা শিখলে আমিও হেল্প করতে পারবো। এই করে করে শুরু করালাম। তো গানটাও কিন্তু ভালোই করছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ইন্টারেস্ট নেই। গানটাও কোনো একটা কারণে, গান, গানেরও অনেকগুলো তো ঘরানা আছে সুপর্ণা, গানেরও হ্যাঁ, অনেক ঘরানা আছে।
হ্যাঁ, এবার ক্লাসিক্যাল শিখছিল, এবার ওকে যে আমি লাইট করতে দেবো না তা তো নয়, করবে, কিন্তু আগে তো ক্লাসিক্যালটা শিখতে হবে, না শিখলে তো হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে গানে ওর ইন্টারেস্টটাই সেরকম নেই। এবার একটা না, কথা বলি এখানে, হ্যাঁ, এখানে একটা কথা না, বলি। আমি একটু বলে নিই দিয়ে বলবেন। তো কোনো মতেই সে গান শিখতে নারাজ, পছন্দ হচ্ছে না, তারপরে নিয়মিত রেয়াজটাও করা হচ্ছে না। অবশেষে তার বক্তব্য, আমি গান শিখবো না, আমাকে নাচই শেখাও, তুমি যদি ভরতনাট্যম শেখাও তাও ভালো, কিন্তু আমাকে নাচটাই শেখাও। হ্যাঁ, তো মানে ভাবলাম শেষে যে জোর করে কিছু হবে না। হুম, যেমন করে আমি বাংলায় অনার্স করতে চেয়েছিলাম, আমাকে হিস্ট্রি অনার্স দিয়েছে, আমার পড়াশোনাটাই ডিস্টার্ব হয়ে গেল তারপরে। একদম উম, একদম। তো সেই রকমই হয়ে যাবে আর কি ব্যাপারটা। যেমন করে আমি গানটা ভালোবাসতাম, কোনো একটা কারণে ছাড়িয়ে দিয়েছিল, কলেজে উঠে রেয়াজ করার সময় কম পেতাম বলে গানটা ছাড়িয়ে দিল, তার দুঃখ আজও আমার ভেতর ভেতর থেকে গেছে। এবং এমন হয়েছে, কারোর ভালো গান শুনলে একটা সময় চোখের জল পড়তো, এখন কারোর ভালো গান শুনলে আমার যেন শুনতে ইচ্ছা করে না, শুনে আমি কি করব, আমার জীবনে তো আর সেটা কিছু করার নেই ওটা নিয়ে। এরকম একটা মানে আমি বুঝতে পারি নিজের ভেতরের কোনো মানে ইয়ে থেকেই হয়তো আমার এই ব্যাপারটা হয়েছে, নাহলে আমি তো ভালো ক্লাসিক্যাল গান শুনতে ভালোবাসি, হুম, না সেটা হয়তো এই যে থেকে ভাবলাম জোর করে, শুধু আমি আর ওর বাবা জানি, আর কেউ জানি না। কারণ আমার বাবা শুনলেই বকবক করবে, ভাই শুনলেও বকবক করবে, আমি আর কাউকে কিছু বলতে যাইনি। যে নিজের মেয়ের লাইফের রিস্ক তো নিজেরই, ওর আর আমাদের, ফলে আর কাউকে কিছু বলে আর একদম। পরীক্ষা টরীক্ষা হয়ে গেল, সেটাই খোঁজ খবর নিয়ে শিখতে দেবো। তো এবার নাচটা ওকে আমি বলেই দিয়েছি, ও খেলার ছলে 14 বার বলে নাচ করব, হুম, তাহলে আলাদা করে আমাকে বসাতে হবে না। ও পরীক্ষার মধ্যে একটা করে চ্যাপ্টার পরে উঠে এসে যে ড্রয়িং করবে, নাচ করবো, কোনটাই হাত দেয় বলে দিতে দিই না, করতে দিই না সন্ধ্যাবেলায় নাচটা। তো এখন একটু রং নিয়ে যেমন বসেছে, একটা চ্যাপ্টার পড়ে এসে, তো এইরকম করে। তো নাচটা যদি শিখতে দিই কি হবে, তাহলে ও নিজের মতো করে নিজের সময় বার করে নিজের মতো করে নেবে। তো ওটাই ভেবেছি যে নাচে, কথা বলতে দাও না কেন, তোমার সঙ্গে পরে কথা বলছি। তো ওই জন্য ভেবেছি যে তাহলে নাচটাতেই আবার ভর্তি করব, পরে দেখছি, তুমি যাও। এবার আপনি বলুন কি বলছিলেন। আমি তো ভুলে গেছিলাম তুমি কি কথা বললে, সেই প্রসঙ্গে আমি বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। যা, হ্যাঁ, হয়তো বা ওটার প্রয়োজন নেই সেজন্য। না, 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 ওই যে ভুলে আপনি গেছি। আমি না, ওই যে গানটা ভালো করছিল কিন্তু হ্যাঁ, গানটা যে আমি মানে বললাম যে জোর করে কি করব, ছাড়িয়ে দিই তাহলে। হুম, হুম। ওই জন্যই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। সেটা হচ্ছে যে এমন নয়, একটু দাঁড়াও পরে কথা বলছি, যে ক্লাসিক্যাল শিখে গানে যেতে হবে, হ্যাঁ, এমনটাও সব সময় নয়। গানটা যদি ভালোবাসতে লাগে, এখানে রিয়েলাইজেশনের জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হয়। হ্যাঁ, আমি তোমাকে সাজেশন দিচ্ছি না, আমি জাস্ট বলছি আর কি, যে অনেক সময় এরকম হয় গানে ইন্টারেস্ট আছে তো, এবার ও গানটা করতে গেল, এবার যখন গানটা করতে লাগছে তখন তো ও বুঝলো যে ক্লাসিক্যালটা দরকার, তখন ও নিজেই বলবে যে মা আমাকে ক্লাসিক্যালটা শিখতে হবে। নিজেকে প্রয়োজনটা বুঝতে হবে, সেলফ রিয়েলাইজেশন ভীষণভাবে প্রয়োজন। সেজন্য বাচ্চাকে সবসময় আমরা প্রোটেক্ট করলে হবে না। বাচ্চাকে তো সবসময় আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছি, সব সময় তরোয়ালটা আগে আমার ঘাড়ে এসে পড়বে। ম্যাম একটা ছোট্ট কথা বলি। হ্যাঁ বাবা। বলে আমার ছোটটা ইদানিং বলছে কি ওর ভোরবেলা ভোরবেলা উঠলে ওর ভালো লাগে আর কি, বলে যে তখন হলো সূর্য ওঠে না, তখন আমার উঠে আমার হাঁটতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সেই জন্য আমাকে ডেকে দিবা। তো ঠিক আছে, আমি ডেকে তো এর আগে 6টার সময় ডেকেছিলাম, তো রোদ উঠে গেছে, তখন বলে যে এত দেরি করে ডাকবে না, আর একটু আগে আর ও তো সময়টা বোঝে না, বলে কি রাত্রি থাকতে ডাকবে, এরকম বলছে। তো আমি 5টায় ডেকেছি। তো ডাকার পর যখন মনে পড়েছে হ্যাঁ আমি উঠবে, তো ঠিক উঠে গেছে, তখন হাসি মুখে উঠেছে। হুম, উঠে ঘোরাফেরা করলো, সে করলো, পড়াশোনাও একটু করলো, ঠিক আছে। তো হুম, আজ যে দুপুরবেলা আজকে গেস্ট এসেছিল আমাদের বাড়িতে, তার জন্য রান্না বান্না এগুলো ছিল, অনেক হুম, ছিল, ওগুলো করতে করতে আমার সারাদিন চলে গেছে। ওকে শুধু খাবারটা দিয়েছি, ও একা একা খেয়েছে। হুম, এমনি ওরকম করে সময় দিতে পারিনি। ওই 3টার দিকে খেয়েছে, খেয়ে দিয়ে এসে একা একাই 4টার দিকে ঘুমিয়ে পড়েছে।
একাই ঘুমিয়েছে, আমি এসে দেখি ঘুমিয়ে গেছে। তো এখন এই যে চারটার সময় ঘুমিয়েছে, এখনো কিন্তু ঘুমাচ্ছে। আহ, তো ওরকম যদি মনে করো না খায়, না খেয়ে ঘুমাতে থাকে, তাহলে কি আর ডাকবো না? না, যদি না ওঠে তাহলে আর ডাকবো না। দরকার নেই। সেটাই। হুম। যদি না ওঠে, ওঠানোর দরকার নেই, ঘুমাক, কালকে আবার ভোরবেলায় তুলে দেবে। ওর যে হ্যাঁ, তা ক্লান্তি উঠে আছে, ওই ক্লান্তিটা আছে, ক্লান্তিটা মিটে যাবে, তারপরে দেখবে, তারপরে নিয়ম করে ওকে একটু দুপুরবেলায় 0.5 ঘন্টা 45 মিনিট, 45 মিনিটে একটা সাইকেল হয় তো, 1.5 ঘন্টা ঘুম পাড়িয়ে দেবে। 1.5 ঘন্টা ঘড়ি ধরে 1.5 ঘন্টা ঘুম পাড়িয়ে দেবে, দুটো সাইকেল। কয়টার দিকে? দুপুরবেলায় দুটো, মানে 1.5 ঘন্টা ঘুমাতে দেবে। হুম, হুম, হুম। দুপুর দুপুরবেলা দেড় বেলায়? ঘন্টা ঘুমাতে দেবে, কিন্তু হ্যাঁ। দুপুরবেলা যে নিজের থেকে যে ঘুমাতে চায় না, যদি জোর করে ঘুম আরে পাড়াতে দরকার চাই তাহলে নেই, ঘুমাতে চায়। দরকার নেই। নিজের থেকে যখন ঘুমিয়ে পড়বে, বাচ্চারা কিন্তু দিনের দুপুরবেলা বেলায় ঘুমাতে চায় না। শোনো, বাচ্চারা না ঘুমাতে চায় না দিনের বেলায়। ভোরবেলায় ঘুম থেকে উঠিয়ে দাও, তারপরে সন্ধে লাগতে লাগতে, ওই যে সন্ধে লাগার আগে যেরকম আমাদের সূর্যোদয়ের আগে খাবার নিয়ম, হ্যাঁ, হুম, বাচ্চারা না ভীষণ ন্যাচারাল, মানে নেচারটাকে মেনে চলে ওরা। খুব নেচারটাকে ওরা মেনে চলে, খুব ভালো করে খেয়াল করে দেখবে। ওদের ভোরবেলা ঘুম ভেঙে যায়, আবার সন্ধে লাগতে লাগতে ঘুমও পেয়ে যায় ওদের। হ্যাঁ, তো সেই রকম ভাবে ওকে নিয়ে চলে এসো, অসুবিধা কি আছে? ও যদি নিজেই আসতে চায় তো খুব ভালো, হ্যাঁ, দরকার ওই নেই। জন্য আমি আরো করি, বলে হ্যাঁ, যে তুমি, রাই বলে যে তুমি এরকম করে ছেলেটাকে এরকম করে ডাক দাও কেন, ও এত দরকার সুন্দর নেই। ঘুমায়। তো 4টে 5টার উঠে তো মধ্যে খেয়ে উঠে নি। তো খুশি হয়। হ্যাঁ, ঘুমিয়ে যা, আমি আমার ছেলে মেয়েদেরকে ডাকি না ঘুমিয়ে গেলে। সেটাই। হ্যাঁ। আমি সন্ধ্যেবেলায় যদি খেতে ভালোবাসে, ও সন্ধ্যের সময় কি দিয়ে দিই, তারপর হুম। রাতে এরা দিই না, রাত হ্যাঁ, 9টা দরকার 10টার দিকে নেই, তখন আর খাবার খাবার দিই না। দেওয়ার দরকার নেই, ঘুমাক, দরকার নেই। হ্যাঁ, খুবই কোনোদিন কোনো রোগ হবে না। এটা যদি ফলো করে, সন্ধ্যার আগে খাবার খেয়ে নেয়, আর রাত্রিবেলায় মানে অন্ধকার হতে হতে ঘুমিয়ে পড়ে, আর ভোরবেলা আবার সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে, জীবনে কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন অসুস্থ হবে না। খালি সারাদিনের খাবারটা একটু খালি দেখতে হবে, সন্ধ্যা লবণ, খাঁটি সর্ষের তেল, হ্যাঁ, এই সমস্ত খাঁটি জিনিসগুলো। সর্ষের তেলটা এখনো পারছি না, দেখা যাক কবে হয় কম। কিন্তু এমনি সর্ষের তেলই খাচ্ছি, কিন্তু খাঁটিটা এখনো খেতে পারছি না। ঠিক আছে, আমাদের অলরেডি আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে 10th ডে, আমাদের দুদিনের সেশন এখানে হয়ে গেল। ম্যাম, আপনার তো মানে গ্রামে গেলে আপনি সরষে ভাঙিয়ে তেল করে আনেন নাকি, হ্যাঁ, বাবার আমার বাড়ি গেলে? ভাইয়ের মিল আছে। ও হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো সুবিধে। ওইটা আপনার বেশ সুবিধা হয়েছে, হ্যাঁ। ওইরকম সুবিধা থাকলে তো আমাদের চিন্তা ছিল না। আর সবকিছুই দুর্গাপুরে মানে না 5-7 কেজি সর্ষে কিনে দিলে ভাঙিয়ে দেয় না, এটা হয়ে গেছে আরো মুশকিল আমার। হুম, সেটাই আমি ভাবছি, হ্যাঁ, অনেক কিছু প্ল্যানিং আছে মাথায়। এই 100% আর কি অর্গানিক জিনিসটাকে কি করে তুমি সাপ্লাই দেব। চালটাও কি ভাইয়ের ইসের থেকে মিলের চালই খাও? চাল না, চাল আমাদের বাড়িতে বানাতে দেওয়া হয়, সেটা খাই। মানে আমাদের যারা জমি চাষ করে, ওই তো বাবার বাড়িতে। হ্যাঁ, তাদেরকে ধানটা দিয়ে দেওয়া হয়, তারাই ধান সেদ্ধ টেদ্ধ করে চাল বানায়, সেই চালটাই খায়। ম্যাম, চাল তো আনপলিশড খাওয়াই ভালো। তো হ্যাঁ। মানে যেটা পালিশ সেটার উপরটা দেখবেন খুব মসৃণ হয়, আর যেটা আনপালিশড হুম। সেটার উপরটা একটু মানে খড়খড়ের মতো। ঠিক খড়খড়ে না, ওটা একটা একটু সাদা পর্যন্ত হয় থাকে, আসলে, তাই না? আনপালিশড সরাসরি, মানে একদম পিওর আনপালিশড চাল পাওয়া মুশকিল হয়, চকচকে থেকেই যায় ওটা, ওরা বলে তাই, কিছু তো দেয় ওরা, নাহলে চাল বিক্রি হবে না। আমাদের তো ধান আছে, কিন্তু আমরা তো বিক্রি করে সে চাল কিনে খাই, কিন্তু ওরকম করে ধান তো আর এরকম করে আর কেউ ইসে করে না। আগে লোকও পাওয়া যেত যে সেদ্ধ করার করার, এখন তো আর সেই রকম লোকও নেই। এই ধান বিক্রি করে দেয়, তারপরে চাল কিনে, এমনি চালের বস্তা কিনে নিয়ে এসে খাই, হুম। ওরকম করেই খাই। আমি যে এই সেটা যে বলছি না, আমি চাকরি ছেড়ে দেব, আমি চাকরি ছেড়ে দিয়ে আমার অনেক কিছু আছে, হ্যাঁ, অনেক স্বপ্ন আছে, অনেক কিছু স্বপ্ন আছে। এই যে সকালবেলায় মোরিঙ্গা লিভ, তারপরে হচ্ছে তোমার হুইট, মোরিঙ্গা, সজনে পাউডার, সজনে পাতার পাউডার ও আচ্ছা। খালি পেটে, তারপরে হচ্ছে তোমার গম ঘাসের পাউডার, এগুলো আমাদের শরীরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। আমি ভাবছি এগুলো সব কিছু আমি নিজে হাতে এগুলো দেখাশোনা করে এই প্রোডাক্ট গুলো তৈরি করব। তারপরে হচ্ছে যে ত্রিফলা চূর্ণ, হরিতকি চূর্ণ, বিজনেস এগুলো। করতে চাও এখন তাহলে? হ্যাঁ,
হুম, ওইগুলোকে নিয়ে আসার খুব দরকার, কেননা মানুষ শারীরিক দেখো, মন আর আত্মার জন্য তো আমরা করছি, তাই না? ইমোশনালি মানে ইমোশনালি পিসফুল থাকার জন্য, ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়ার জন্য এই ইমোশনালি সাপোর্টটা দিচ্ছি, যাও। স্পিরিচুয়াল সাপোর্টটা দিচ্ছি, কিন্তু ফিজিক্যাল সাপোর্টটার জন্য আমার এই যোগা ন্যাচুরোপ্যাথিটাকে ডেভেলপ করা, এই রিসার্চটা, হ্যাঁ, যেন হেলথটাকেও সম্পূর্ণভাবে গাইড করতে পারি। হ্যাঁ একটা ম্যাম, দেখুন কলা তো তবু পাওয়া যাবে, কিন্তু এই মোরিঙ্গা নাকি বলছেন ও তো সজনে পাতা ফুটিয়ে খেলেও হবে, হবে হ্যাঁ, না? সবটা ফুটিয়ে খেলেও হবে, হ্যাঁ। কিন্তু এই গমের ঘাসটা পাবো না, একদমই পাবো না। হ্যাঁ, হ্যাঁ। এগুলো অর্গানিকলি কি করে নিয়ে আসা যায়, গমের যে ঘাস মানে বলতে কি? গম ঘাস, গম গাছ যেটা হয়, ওই গম গাছের হ্যাঁ, জুস, ওটা দিয়ে গম গাছের পাউডার, এগুলো ভীষণ গম গাছের পাউডার হুম, খাওয়া যায় তার এক- মানে ওটা? তাই হলো, পাতাটাকে শুকিয়ে গুঁড়ো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গম গাছের পাতা ফুটো আর কি ই করে শুকিয়ে গুঁড়ো করে করা? গুঁড়ো করা গম গাছের পাতা বেটে রস খাওয়া, এগুলো ভীষণ হুম, তাই? বেনিফিশিয়াল। ওগুলো তো আমাদের আগে আর কি, আমাদের যে আমার বাবার বাড়িতে যে তখন তো ছিল, এখন তো করে না মনে হয়, কিন্তু আগে এগুলো করতো। এগুলোকে আমি সব নিয়ে ছোটবেলায়। আসার চেষ্টা করছি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আনপালিশ চালের কথা বলছো, এই আনপালিশ চাল যেগুলো আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন, মানুষ তো এগুলোর জন্য আরো বেশি অসুবিধা হচ্ছে, তাই না? শারীরিক ম্যাম ভাবে। একটা সুগার হয় না, ব্রাউন সুগার, যেটা খেলে নাকি কোনো ক্ষতি হয় না, ন্যাচারাল সুগার। ন্যাচারাল, ওটা ব্রাউন চাল বলে, ওটা আসলে ঢেঁকি ছাটা চাল। হ্যাঁ, ওটারও মার্কেটে তোমার বিশ্বাস করা খুব মুশকিল। হ্যাঁ, আর কি দাম ম্যাম, 1 কেজির দাম 400 টাকা চাইছে। হ্যাঁ, ওই রকমই দাম নেই। এবার যেগুলো তোমার আমি কম কোনগুলো দাম, কিনিনি দাম শুনে ভাই। সেগুলো মোটা মোটা চাল। আর কিন্তু ব্রাউন রাইসের একটা বেনিফিট হচ্ছে খুব অল্পতে পেট ভরে যায়, ও, খুব অল্পতে পেট ভরে যায় ব্রাউন রাইস। আমরা যদি 100 গ্রাম চালের ভাত খাই, আমি কথাতে তো বলছি আর কি, ওগুলো তো জেনারেলি খেতেও ভালোও লাগে না। না, ওগুলো খেতে বেশি ভালো লাগে না, কেন বেশি ভালো কারণ লাগে না? আমি পুষ্টিগুণ কারণ বেশি, আমি শরীরের ছোটবেলায় তো চাহিদা বেড়ে যায়। আমাদের বাবার বাড়িতে মানে ছোটবেলায় তো তখন আর কি মিল পর্যন্ত ছিল না এরকম সময়, আমি যখন একদম ছোট ছিলাম, মানুষ হয়েছি মাধ্যমিক পর্যন্ত, তখন মা আর কি মাধ্যমিক 9-10 এরকম পর্যন্ত দেখছি মাকে ঢেঁকিতে আর কি ই করে তারপরে ওই চাল আর কি খেত। মিল আর কি, মিল ছিল অনেক দূরে, মিল ছিল না, ওরকম করেই আর কি কাজ করতো, ওরকম করেই চলতো দেখতাম হুম, সব ইসের। আমার এইগুলোকে ডেভেলপ করার খুব ইচ্ছে, হ্যাঁ, ভীষণ ইচ্ছে। দেখা যাক আগামী দিনে কি হয়। আমার তখন তো ইচ্ছে, ওগুলো খেয়েছি, কিন্তু তখন খেয়েছি, এখন তো আর ওগুলো কোথায় পাবো? হ্যাঁ, সেই জন্য তো বলছি কোথায় পাবো নয়, যাতে ওটাকে রিজনেবলে নিয়ে আসা যায়। হ্যাঁ, এই যে এত দাম মার্কেটে, সেটাকে যেন মানুষের ধরা ছোঁয়ার মধ্যে যাতে নিয়ে আসা যায়। হ্যাঁ, এগুলো তো তোমার একদম সরাসরি চাষির কাছ থেকে না নিলে হয় না, মার্কেট থেকে কিনতে গেলে আরো অনেক খরচ পড়ে যায়, প্রচুর খরচ পড়ে যায়। তো এইগুলোকে দেখছি, এখন দেখা যাক কতদিনে কি হয়। ম্যাম একটা ন্যাচারাল সুগারও হয় না, যেটা ডাইরেক্ট আখের রস থেকে তৈরি হয়, একটু কালচে কালচে মতো চিনি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা ব্রাউন খেলে তো কোনো সুগার ক্ষতি যেটা নেই? বলছে, ব্রাউন সুগার যেটা বলছে, সেটা অরিজিনালি ওই চিনি নয়। না ওটা না হোক, কিন্তু হয় তো। হ্যাঁ, হয়। তাহলে ওটাও একটু বানাবেন, হ্যাঁ। ওটা পাওয়া যায় না মনে হয়। হ্যাঁ, দেখি। যদি ম্যাম বানাবেন বলছেন। আখ চাষ করা খুব কষ্টসাধ্য, হ্যাঁ, এর জন্য ওই যে বলছি, এর জন্য সময় এবং লোক, সেরকম লোক পাওয়াটা এখনকার দিনে না, লোক পাওয়া হয়ে গেছে বড্ড বেশি সমস্যা। লোক, হ্যাঁ, কাজ করার লোক তারপরে পাওয়া। তারপরে চাষের তো উপকূল পরিবেশটা এখানে এখন কেমন হবে? হ্যাঁ, না, আমাদের এদিকে প্রচুর আখের চাষ হয়, প্রচুর আখের ও চাষ হয়। ওই কাঁদির আচ্ছা। সাইডে প্রচুর আখের চাষ হয়, এখনো হয়। দেখা যাক, আমার ইচ্ছার সাথে সাথে আরো 10 জনের ইচ্ছা যদি একসাথে হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালাইজেশন হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে কমপ্লিট করি, অলরেডি পৌনে একটা পেরিয়ে গেছে। দেবে নাকি? ফর্টি আর তো সিক্স কালকের দিনই হবে ক্লাসটা। ও সংসারে কিচ্ছু করতে পারিনি, সেই সকাল 10টায় বেরিয়েছি, 5টায় এসেছি, একটুখানি ফ্রেশ হয়ে আবার এখানে বসেছি। না, ম্যাম আরেকটা কোশ্চেন যে থেকেই গেল। হ্যাঁ, ম্যাম মেয়ের ব্যাপারে আরেকটা কথা
কথা বলতে পারবো? পাশের ঘরে আছে, কিন্তু বলা যাবে কি কিছু বলতে একটু? হবে না, তুমি গ্রেটফুলনেসে থাকো, হ্যাঁ, গ্র্যাটিটিউড থাকো, সব ধীরে ধীরে ঠিক হবে। একটা ট্রানজিশন বলছিলেন পিরিয়ড থাকে। হুম, বলো। একটা একটা এক- হ্যাঁ, বলছি যে আপনি বললেন না ছেলেকে লাইফ স্কিল শেখাতে, তো ও তোকে তো ওই যে সুপার ব্রেন যোগা বা এগুলো করাতে চাই। আহ, ও তো কিছুতে করতে চায় না। আহ, বা আমি একটা কোর্সও নিয়ে রেখেছি পড়াশোনার জন্য, যে যেটা স্যার দিয়েছিলেন, মেমোরি সেটা কনসেপ্ট। মোবাইলে ওকে মেমোরি কনসেন্ট্রেশন। হ্যাঁ, ও অন্য কিছু দেখছে, সেটাতেও দেখাতে চাই, সেটাতে ইন্টারেস্ট পায় না। আজকে জোর করে আমি ওর পাশে শুয়ে থেকে বলছে, বাবা একটা দেখো। বলছে ঠিক আছে, একটা দেখবো। এটা হবে না তাহলে কিছু, অঞ্জনা দিয়ে এরকম করে হবে না কিছু, ও দেখাটা তাহলে শুরু লাইফ স্কিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে লাইফ তোমাকে স্কিলটা তোমাকে শুরু করে দিতে হবে জার্নি। হ্যাঁ, এই যে ধরো যেগুলো এখান থেকে যে রিয়েলাইজেশন গুলো হলো, সেটাকে অ্যাকচুয়ালাইজেশনে নিয়ে আসবো। ঠিক আছে, অ্যাকচুয়ালাইজেশন নিয়ে আসবো। এবং গোল্ডেন টাইম আছে তিনটে। হ্যাঁ, বাচ্চা যখন ঘুম থেকে ওঠে, বাচ্চা যখন ঘুমোতে যায়, বাচ্চা যখন স্কুল থেকে ফেরে, এই টাইমগুলো আচ্ছা। গোল্ডেন মোমেন্ট। এই সময় বাচ্চা ভীষণ ইনসিকিওর থাকে। এই সময় বাচ্চা মায়ের নেচারে আসতে খুব পছন্দ করে, মায়ের এনার্জিতে আসতে পছন্দ করে। তো এই সময় বাচ্চাকে একটু জড়িয়ে ধরা, তাকে আদর করা, আর হ্যাঁ, ভেতরে সেটা করি। গ্র্যাটিটিউড রাখতে হবে। হ্যাঁ, ভেতরে সবসময় গ্র্যাটিটিউড রাখতে হবে। এবার হ্যাঁ এনার্জির সাথে করতে হবে। হ্যাঁ, তখন বাচ্চাকে বলতে হবে যে, ও যখন বলবে যে মা দেখো আমি এটা করতে চাই কিন্তু আমি এটা করতে পারছি না, হুম, সেই সময়টাকে বলতে হবে যে বাবু তুমি এটা করো তাহলে তুমি এটা পাবে। ও সাপোর্ট চাই তো। হ্যাঁ, ও তো সাপোর্ট অবশ্যই। চাই, তুমি এটা করো না বাবু, তুমি যদি এটা করো তাহলে তুমি এটা পাবে। ও যেটা পেতে চায়, ঠিক আছে, ও যেটা পেতে চায়, যে বাবু তুমি এটা করতে চাইছো, তুমি এটা পেতে চাইছো, তার তুমি যদি এটা করো তাহলে তুমি এটা পাবে। এইটুকু জাস্ট ইনফরমেশনটুকু দেয়া, তখন বলবে যে মা, তখন তুমি বলতে পারো যে বাবু তাহলে কি আমি ব্যবস্থা করব, তুমি কি করবে? তখন ও বলবে হ্যাঁ। আর তুমি যদি আগে থেকে বলো যে বাবু তোমাকে এটা করতে হবে, কেউ এগ্রি করবে না। আমরা নিজেদেরকে দিয়ে করি না, আমাদেরকে যদি নিজেরা কেউ জোর করে বলে যে তোমাকে এটা করতেই হবে, কি বলি? না আমি করবোই না, করবোই না, কেন করব, বলি কি না? তাহলে ওদের ওদের হ্যাঁ, তো সেই একই রকম ইমোশন। সব এনার্জির খেলা, সব এনার্জির খেলা। আমরা যখন ভেতর থেকে গ্র্যাটিটিউডে থাকবো, যখন ফরগিভনেসে থাকবো, যখন লাভে থাকবো, যখন পিসফুল থাকবো, তখন ওরা অটোমেটিক আমাদের সাথে কানেক্টেড হবে, আর আলাদা করে কিছু বলার প্রয়োজন হবে না। এটা সবার জন্য বললাম, একার জন্য নয়, প্রত্যেকের জন্য এটা ইমপ্লিমেন্টেশনের জায়গা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে কমপ্লিট করি। থ্যাংক প্রত্যেকের ইউ। কিভাবে কি ম্যাম আমরা ওগুলো পাবো না রেকর্ডিং গুলো? ওই যে দেবাঞ্জনা না, দি বলেছেন। না ওই রকম ভাবে ফুল রেকর্ডিং না এখানে গ্রুপে শেয়ার করা যাবে না। হ্যাঁ, আরে কারণ লাস্টের দুটো দিন যেগুলো অনেক কিছু শেখালেন। এগুলো গ্রুপে গ্রুপে এইভাবে শেয়ার করা যাবে না রেকর্ডিং। কেননা কি বলতো, আমি দেখতে পাচ্ছি যে আমাদের রেকর্ডিং না অন্য কোথাও শেয়ার হয়ে যাচ্ছে, ও এই রেকর্ডিংটা অন্য কোথাও শেয়ার হয়ে যাচ্ছে, সেজন্য এইভাবে রেকর্ডিং আর কি দেওয়া যাবে না। আচ্ছা। আমি বুঝতে পারছি আর কি ওখানে দেখে, আমারও তো একটা প্রাইভেসির ব্যাপার আছে, তাই না? না সে তো অবশ্যই। বটেই। সেই জন্য ম্যাম, কালকে কালকে ক্লাসটা তো 6টায়, আমার ছেলের আবৃত্তি আছে 6টার থেকে 7টা অবধি। আমি যে কি করবো ওটাই ভাবছি। আবৃত্তি নিয়ে ক্লাসটা আছে কালকে। কালকে ধরো তোমার যদি জন্য টাইম চেঞ্জ করি, আরেকজনের দেখা যাবে 7টা থেকে, অসুবিধা। হ্যাঁ, 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 সেটাও তো। হুম, আমারও বাড়ি অসুবিধা। ফিরতে ফিরতে 7:30টা বেজে যাবে। হুম, এই আর কি। দেখো একটু একটা তো দিন তো। সেটা রেকর্ডিংটা কি পাওয়া যাবে, মানে কালকে যেটা করাবেন রেকর্ডিং এর সেটা? জন্য কোনো প্রমিস আমি কাউকে করছি না এই মুহূর্তে। না, হ্যাঁ, রেকর্ডিং এর জন্য কোনো প্রমিস আমি কাউকে এই মুহূর্তে করছি না। রেকর্ডিংটা নিয়ে অনেক কিছু হয়। হ্যাঁ, আচ্ছা। সবাই হয়তো আমরা করি না, রেকর্ডিংটা নিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু চলে। হুম, এই জন্য রেকর্ডিং এর ব্যাপারে আমি প্রমিস করতে পারছি না। নিজের দিক থেকে একটুখানি ম্যানেজ করার চেষ্টা করি, তখন পরে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের চেষ্টা ক্লাস করব। নিয়েও ম্যাম এত সমস্যা হয়? হুম, প্রচুর সমস্যা। ওই যে বললাম না, দ্বৈত চরিত্র আমাদের মধ্যে আছে, ভালো এবং খারাপ দুটোই আমরা নিয়ে থাকি। ভালোটাকে তো সবসময় ডমিনেট করি, খারাপটাকে তো সবসময় প্রাধান্য দিই আমরা। হ্যাঁ,
কিন্তু মনে হচ্ছে কালকে যদি ক্লাসটা শেষ হয়ে যায় মনটা ভরলো না, মনে হচ্ছে আরো যদি করতাম, আরো যদি করতাম। আপনার প্যারেন্টিং ক্লাসটা কবে থেকে হয় আমি তো ঠিক জানি না। প্যারেন্টিং আহ কমপ্লিট করেছি, প্যারেন্টিং এর সেশন, প্যারেন্টিংটা খুব তাড়াতাড়ি শুরু করবো, নেক্সট শুরু ব্যাচটা হবে। খুব তাড়াতাড়ি শুরু করবো। হ্যাঁ ওকে ম্যাম, তাহলে আমাকে একটু ইনফরমেশন দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ম্যাম থ্যাংক আপনার ইউ, ওই থ্যাংক ইউ। ছোট দুটোর পরীক্ষা চলছে না? না, ওদের হাফ ইয়ারলি কবে? হাবেলি হয়ে গেছে। হয়ে গেছে তো তাড়াতাড়ি? সেপ্টেম্বর 1 থেকে। ও, 1 সেপ্টেম্বর থেকে। দেখো আমি বললাম না, আমি কোনো জানি না খবর। ভালো রে। আপনি আপনি তার মানে সবচেয়ে আপনি মানে কি বলবো রিলিফে আছেন। হ্যাঁ, আমার কোনো চাপ নেই। আমি বললাম না, আমি এগুলো নিয়ে কিচ্ছু ভাবি না। পড়াশোনা নিয়ে, পরীক্ষা নিয়ে কিচ্ছু আমি ভাবি না। আমি কেন এগুলো ভাববো? আমি তাদের মধ্যে ভ্যালুস তৈরি করব, তারা তাদের জীবনটা নিয়ে ভাববে। অন্যেরটাও যদি আমি ভাববো, সে আমার ছেলে মেয়ে হোক, আর আমার বর হোক, আর আমার বাবা মা হোক, যে হবে সেই হোক, ওদেরটাও যদি আমি ভাববো, তাহলে ওরা ওদেরটা কে ভাববে? তাহলে ওরা কি করবে? ওরাও তো অন্যদেরটা ভাববে, আর এভাবে তো জীবন হেল হয়ে যাবে। আর তারা আপনাকে এখন পাচ্ছে কি করে? আপনি ক্লাস করাচ্ছেন, তারা আপনার সামনেই বসে আছে নাকি? না, এই যে আরেকজন যেমন আয়নার সামনে একটু সাজগোজ চলছে, আরেকজন ওইদিকে একটু ঘোরাফেরা করছে, আরেকজন, আমি তো ডাইনিং এ হলে বসে আছি, আমি তো সবই ও, দেখতে পাচ্ছি, আমাকেও সব দেখতে পাচ্ছে, সবকিছু সবাই শুনতে পাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা। আমি যে তোমাদের সাথে যা বলি এগুলো লুকোচুরি কিছু নয়, সবাই শুনতে পায়। আপনি তাহলে ও, আপনার ছেলে মেয়েকে ভ্যালিউস গুলো কি করে শেখালেন যদি শেয়ার করেন? Values কি করে আমি না, তাদেরকে? ছেলে মেয়েকে না আমি ওই রকম ভাবে ধরে ধরে কাউকে না বলতে হয় না। যখন দেখে ওরা যে বাবা মা এগুলো ফলো করছে, তখন ওরা ন্যাচারালি এগুলো করতে শিখে যায়। ওই যে বললাম না, বাড়ির মধ্যে educate করা। আমি এখানে শেষ করছি তো, আমার মেয়ে অলরেডি আমাকে 3টে চিরকুট দিয়ে গেছে, এই দেখো। এই একটা, এই একটা, এই একটা, 3টে দিয়ে গেছে চিরকুট। মানে ও কি বলতে চাই সে মেসেজটা এখানে দিয়ে গেছে। আচ্ছা। আর আমার সব থেকে বড় হচ্ছে যে আমার ছেলে মেয়ে বা যেই হোক না কেন, তারা নিজেদের পারপাস ফুলফিল করার জন্য এসেছে, আমার ইচ্ছা পূরণ করার জন্য তারা আসেনি। তারা অবশ্যই। আমার ইচ্ছে পূরণ করার জন্য আসেনি, তারা নিজেদের জীবনের ইচ্ছে পূরণ করার জন্য এসেছে, তারা নিজেদের অসম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য এখানে এসেছে। আমি আমার কাজ করব, তারা তাদের কাজ করবে। আমি যখন আমার কাজ 100% করব, তখন তারা অটোমেটিক্যালি তাদের। এভাবে কিন্তু কোনো টেনশনই থাকবে না, তাহলে তো কোনো একদম ফ্রি। একদম ফ্রি। আমি বলি না, আমি কিচ্ছু জানি না। আমাকে স্কুল থেকে ফোন করে অনেক সময় বলে, হয়তো অনেক গার্জেনরা ফোন করে বলে যে একটু পড়াটা পাঠাও না। আমি বলি দেখো, আমাকে ভুল বুঝো না, আমি না আমার ছেলে মেয়েদের পড়া সম্বন্ধে কিচ্ছু দেখি না। এবার সব বাবা মা তো ছেলে মেয়েদের পড়া নিয়ে একদম পাগল। তারা না বিশ্বাসই করে না যে আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনা সম্বন্ধে কিছু জানি না। মানে আজকে কোন ক্লাসটা হয়েছে, কোন ক্লাসটা হয়নি, ক্লাসে কি পড়িয়েছে, এগুলো আমি কিছু বলতে পারবো না। ও তো দেখলাম হাফ ইয়ারলি পরীক্ষা হয়নি জানেন না, আপনি ভাবছেন আপনার স্কুলের সঙ্গে ওদেরও হয়ে গেছে। আমি জানি আমার না। চলছে এখন এক্সাম, কোনো কোনো স্কুল সেপ্টেম্বরে নেবে। আমার ফোনে মেসেজ আছে, ওরা আমাকে বলে মা লাস্ট মেসেজটা পাঠিয়ে দাও তো, তাই বলে। খাওয়ার দেখো, আপনার এই খাওয়ার যে চিন্তা নেই, হ্যাঁ, যে আমাকে রান্না বান্না করতে হবে এরকম কোনো চিন্তা নেই। রান্না বান্না না হলে বাদাম ভেজে দেবো, মুড়ি দেবো, একদম সোনা মুখ করে খেয়ে নেবে। আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, একটু ঘি দেবো, সোনা মুখ করে খেয়ে নেবে। বেশিরভাগ দিনই তো আমি রাত্রিবেলাতে করতে পারি না, ওর বাবাই আলু সেদ্ধ ভাত বসিয়ে দেয়। আমার ছেলে আবার বলে যে বাবার হাতের আলু সেদ্ধ ভাত খেতে খুব ভাল লাগে মা। আপনারাও বলবেন ভালো লাগে, তাহলে আপনাকে আর আলু সেদ্ধ ভাতটা বসাতে হবে না, দাদাই বসাবে প্রতিদিন। হ্যাঁ, তোমার দাদাই আমাকে বলতে হয় না সুপর্ণা। হ্যাঁ, মানে আমাদের কি বলতো, মানে কি বলবো, আমাদের কোনো কিছু না, কারোর জন্য কিছু পেন্ডিং পড়ে থাকে না। হ্যাঁ, রান্না হলো না কোনো ব্যাপার না, ফল খেয়ে থেকে যাবো সারাদিন। কাজের লোক কি আসলো না, ভালো। ঘর মোছা হলো না, থাকলো, আর ঘর না মোছা তো কি হয়েছে? একটা দিন যদি ঘর মোছা না থাকে তো কি করব? সময় নেই ঘর মোছার, কি করব? এভাবেই থাকলো, কিচ্ছু ম্যাটার করে না, কিছু ম্যাটার করে না একদম। সবাই নিজের নিজের জায়গায় আমরা স্বাধীন। আপনার ওই কথাটা শুনে যে আমরা আমাদের পারপাস ফুলফিল করতে এসেছি আর বাচ্চারা তাদের পারপাস ফুলফিল করতে এসেছে, এই কথাটা শুনেই না আমি ও দেখলাম ও যখন নাচটা পছন্দ করছে,
তাহলে তাই করুক, হয়তো কয়েকটা বছর জীবন থেকে সময়টা চলে গেল, লেট হয়ে গেল, হ্যাঁ, ও তো থাকবে। ওই যদি নিজের ভেতরে থাকে না, ওইটা উতরে যাবে, ওই সময়টা একদম ফ্যাক্টর হবে না। একদম। ইভেন যদি ওটা ওর পারপাস নাও হয়, হয়তো ওটা ওর এক্সপিরিয়েন্স নিতে চায়, ওর সোল ওটা এক্সপিরিয়েন্স করতে চায়, এটাও একটা পারপাস। সোল তো হয়তো সবকিছু শখে করতে এক্সপিরিয়েন্স চাই। করতে চায়, হ্যাঁ, সোল সবকিছু এক্সপিরিয়েন্স করতে চায়, তো এটাও হতে পারে, এটাও একটা পারপাস, সোল চায়, সেটাও পারপাস। ব্যাস, শেষ হবে না, একটার পর একটা চলে আসবে। আর একটা জিনিসের খুব ইচ্ছা, কিন্তু ও নিজেও জানে ওটা বাবা ভর্তি হতে দেবে না, মাও হতে দেবে না, ওই জন্য ওটা আর মানে নিজেই দমিয়ে রেখে দিয়েছে। এখন সব উঠেছে না মডেলিং শেখা, ওর বান্ধবীরা মডেলিং হুম, শেখে। ভালো তো। ওরে বাপরে, মডেলিং না, শিখতে গেলে ম্যাম প্রচুর পিছনে অর্থ ঢালতে হবে। তারপরে সেইখানে আবার উঠতে উঠতে কোন জায়গায় পৌঁছাবে তাও জানি না। আরে সেইটা না তখন না, এরকমটা নয়। ভ্যালুস তৈরি করে দেওয়া ছেলে মেয়েদের মধ্যে, মেয়ের মধ্যে ভ্যালুস তৈরি করে দাও, ও ভুল পথে যেতেই পারবে না, ভুল পথে যেতেই পারবে না। ভ্যালুস এত স্ট্রং, কোনোদিন ভুল পথে যেতে পারবে না। আর ভুল ওর সে তো সাথে হবে না, অবশ্যই। ভুল হবে না তো, কেননা আমরা নিজেদের ভেতরে যেটা আমাদের আছে সেটা তো বাইরে আমরা ফেস করছি, বাইরে অ্যাট্রাক্ট করছি, তাহলে ভুলটা হবে কি করে? ভুল তো হবেই না, হতেই পারে না ভুল, ভুল তো হবে না। আমরা তো সবাই দেখো, আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য ড্রেসে চেঞ্জ নিয়ে আসি, অনেক কোর্স করছি, অনেক কিছু করছি, এগুলো না বাইরে যদি থেকে যায় তাহলে কোনো কিছু লাভ নেই। ভেতরের চেঞ্জটা হলো সব থেকে বড় ম্যাটার। ভেতরের চেঞ্জ, আমি ভেতর থেকে কতটা অ্যাকসেপ্ট করতে পারছি, ভেতরটাকে আমার আমার চেতনা স্তরটাকে কতটা উন্নত করতে পারছি, কতটা অ্যাপ্লিকেশন করতে পারছি, ভেতরের চেঞ্জটাই হলো আসল আসল চেঞ্জ। জায়গা চেঞ্জ করে, বাড়ি চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই মুহূর্তের জন্য ডোপামাইন রিলিজ হবে, আর কিছু হবে না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কমপ্লিট করি। সবাই শেয়ার করব নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেদের রিয়েলাইজেশন। থ্যাংক ইউ, আবার কালকে দেখা হবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। টাটা।